সকালেই ফোনের রিংটোনে ঘুমটা ভেঙে যায়, মনে হয় বাবু। সে খুব বিরক্ত হয় আর ভাবে এত সকালে কার ফোন। ফোনটা রিসিভ করবে না কি করবে না ভাবতে না ভাবতে ফোনটা কেটে যায়। তারপর ফোনটা রেখে পাশ ফিরে শুতে আবার ফোনটা বেজে ওঠে। সে হ্যালো বলতে ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসে আর বলে, স্যার, আমার নাম নিলয় পোদ্দার। আমি খবরের কাগজের বিজ্ঞাপন থেকে আপনার নাম্বার পেয়েছি। আপনাদের ওখানে নাকি পেন গেস্ট থাকার ব্যবস্থা আছে। আমি একজন স্টুডেন্ট। আপনাদের ওখানে যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, আমি ওখানে এবছর অ্যাডমিশন নিয়েছি। আমার বাড়ি থেকে কলেজের দূরত্ব অনেক বেশি, তাই সময়ে পৌঁছানো সম্ভব নয়। সেই কারণে আপনাদের ওখানে পেন গেস্ট হয়ে থাকতে চাই। আমার এখানে ছেলেদের থাকার কোনো ব্যবস্থা নেই। কিন্তু স্যার, বিজ্ঞাপনে তো সেরকম কিছু লেখা ছিল না। লেখা ছিল না, এখন তো শুনলে। অপর প্রান্তের মানুষটাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা উনি কেটে দিলেন। নিলয় কিছু বুঝতে পারল না, ভদ্রলোক কেন এমন করলো। নিলয় ভাবলো সে আবার ফোন করবে নাকি। না, ফোনটা না করে সে রেখে দিল। আসুন আমরা এবার এই গল্পের বিষয়ে আসি। এই গল্পের নায়কই হলো নিলয় পোদ্দার। বয়স 23 বছর, প্রায় 6 ফুট হাইট, গায়ের রং শ্যামবর্ণ, গালে খোঁচা খোঁচা দাড়ি, দেখতে সুদর্শন। সে বছর ইঞ্জিনিয়ার কলেজে ভর্তি হয়েছে। ভবিষ্যতে তার স্বপ্ন একজন বড় বিজনেসম্যান হওয়ার এবং নিজেই গাড়ির মডেল তৈরি করে, দেশীয় এবং বিদেশি বাজারে তা বিক্রি করা, যেখানে বহু মানুষের কর্মসংস্থান হবে। অর্থনৈতিক দিক থেকে মানুষ অনেক সচল হবে, এটাই ওর মূল ভাবনা। তারা এক ভাই এক বোন। অবশ্য তার বোন তার সাথে থাকে না। সে সম্পূর্ণ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একটা অন্য পরিবারে মানুষ হয়েছে। গল্পের মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে। শেষ পর্যন্তই কিন্তু গল্পটা শুনুন, তাহলে সব বুঝতে পারবেন। আজকে নিলয়ের কলেজের প্রথম দিন। সে কলেজের গেট দিয়ে প্রবেশ করতে যাবে, ঠিক সেই সময় একটা মেয়ে এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, শালা, চোখে দেখতে পাস না নাকি কানা নাকি? কি বলছেন আপনি? আমি কানা হতে যাব কেন? আপনি তো ছুটে এসে আমাকে ধাক্কা দিলেন। হ্যাঁ, আমি ধাক্কা দিয়েছি তোকে। আমি কি করি দেখ না। তুই এই কলেজে নতুন না? তোর নামে প্রিন্সিপালের কাছে নালিশ জানাবো। বলবো এই ছেলে আমাকে চরিত্র হরণ করেছে। কি বলছো সব আবুল তাবুল? আমি কখন আপনাকে শ্লীলতাহানি করলাম? দুজনের তর্কাতর্কির মধ্যে কিছু ছেলে মেয়ে সেখানে হাজির হলো। কি হয়েছে তার কারণ জিজ্ঞাসা করতে পরমা বানিয়ে বানিয়ে কিছু মিথ্যা কথা বলল, যা শুনে নিলয়ের তো মাথা গরম হয়ে গেল। নিলয় কিছু বলবে কি, তার আগেই সেখানে একটা মেয়ে এগিয়ে এলো আর বলল, আমার নাম সীমা। আমি আপনার নাম জানি না। আপনি বোধহয় আজ নতুন প্রথম কলেজে এসেছেন। আপনি এক কাজ করুন, কিছু টাকা দিয়ে কেসটা এখানেই মিটিয়ে দিন। আমি মেয়েটাকে বারণ করে দিচ্ছি ও যেন প্রিন্সিপালের কাছে আপনার নামে নালিশ না করে। আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার ক্যারিয়ার শুরু হতে না হতে সেটা শেষ হয়ে যাক। একটা স্বপ্ন নিয়ে এই কলেজে ভর্তি হয়েছেন, তাই আর কোনো ঝামেলা করবেন না। যেটা ডিমান্ড করবে সেটাই মিটিয়ে দিন। মেয়েটার কথা শুনে তো নিলয়ের মাথা গরম হয়ে গেল। কোনো দোষ না করে সে কি করে অপরাধী হতে পারে। তাই সে রেগে গিয়ে বলল, আমি তো কোনো কিছু করিনি। আপনারা কিসের ডিমান্ডের কথা বলছেন? খুব সাধারণ ভাষা, আমি টাকার কথা বলছি। টাকা জানেন তো, আমাদের 10,000 টাকা দিন আর কেসটা এখানেই মিটিয়ে নিন। টাকার পরিমাণ শুনে নিলয়ের মাথায় তো আকাশ ভেঙে পড়ল। সে তখন, আমি এখন আপনাদের কিছু বলবো না। আমি যে কী জিনিস আপনারা তো জানেন না। আজ প্রথম দিন, তাই আমি চুপচাপ সহ্য করছি। তারপর আপনাদের কি কি শাস্তি দিতে পারি তা আপনারাও ভাবতেও পারবেন না। ম্যাডাম, একটু টাকার পরিমাণটা কমালে ভালো হতো না? কি বলছেন? কি করে কমাবো? হ্যাঁ, মাত্র তো 10,000 টাকা। ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে এসেছেন, বড়লোক বাপের বড়লোক বেটা, আর এই 10,000 টাকা দিতে পারবেন না? এত বড় অপরাধের কমই তো চেয়েছি। ঠিক আছে ম্যাডাম, আমার কাছে তো এই মুহূর্তে অত টাকা নেই। আমাকে 2 দিন সময় দিন, তারপর আমি আপনাদের টাকাটা দিয়ে দেব। না, তা হবে না। এখন তো এটিএম কার্ড থাকলেই সব জায়গা থেকে টাকা তোলা যায়। আরে, আমার কাছে তো নেই। আমার দাদুকে বলি, সে একটু গ্রামের দিকে থাকে, তাকে টাকা পাঠাতে বলি, তবে আমি টাকাটা তুলতে পারবো। আমার অ্যাকাউন্টে এখন কোনো টাকা নেই। সীমা কিছুক্ষণ ভাবলো, তারপর তার পুরো গ্যাংয়ের সাথে আলোচনা করলো। কিছুক্ষণ পর সে নিলয়ের কাছে এসে বলল, এখন আপনার কাছে কত টাকা আছে? আমার পকেটে এখন মাত্র 200 টাকা পড়ে আছে। মাত্র 200 টাকা? এই, এত কম টাকা নিয়ে আপনি বাইরে বেরিয়েছেন, লজ্জা করে না? কি করব ম্যাডাম, আমাদের আর্থিক অবস্থা অতটা ভালো নয়। দাদু গ্রামে থাকে, কিছু জমি জায়গা আছে, তাতেই চলে। আপনার কাছে 200 টাকা সামান্য হতে পারে, কিন্তু
আমার কাছে এর মূল্য অনেক বেশি। সীমা কোনো উপায় না পেয়ে বলল, এই 200 টাকা এখন দিয়ে দিন, তবে 2 দিনের ভেতর কিন্তু পুরো টাকা দিয়ে দিবেন, তা না হলে কিন্তু আমরা প্রিন্সিপালের কাছে অভিযোগ জানাতে বাধ্য হব। ঠিক আছে ম্যাডাম, এই নিন 200 টাকা। 200 টাকা নিয়ে পুরো টিমটা সেখান থেকে চলে গেল। নিলয় দাঁড়িয়ে রইল ঠিক সেই সময়। একটা ছেলে তার থেকে 2-3 বছরের বড় হবে তার পাশে এসে দাঁড়ালো আর বলল, ভাই আমার নাম অরূপ, আমি একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? তুমি মেয়েদের দাবিগুলো মেনে নিলে কেন? তুমি জানো না এই মেয়েগুলো কতটা অভদ্র? তুমি তো নতুন, তাই আমি তোমাকে কিছু কথা বলতে চাই। এই কলেজ থেকে আমি অনেক কিছুই হারিয়ে ফেলেছি, তবে তুমি চিন্তা করবে না। ওই মেয়েটা যে তোমার ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছে, পুরো ঘটনা আমি ভিডিও করে রেখে দিয়েছি। যদি ওরা প্রিন্সিপালের কাছে কিছু বলে, তার আগেই তুমি প্রিন্সিপালকে ওই ভিডিওটা দেখাবে। তুমি ওদের টাকাটা দেবে না। তবে যে মেয়েটা তোমাকে ধাক্কা দিয়েছে, সেই মেয়েটা কিন্তু এই কলেজের নয়। এই মেয়েটাকে আমি ভালো করে চিনি, ও এখনও স্কুলে পড়ে। আর এই যে মেয়েটা কথা বললো সীমা, যার নাম, ওই মেয়েটা হলো এই কলেজের ইউনিয়নের লিডারের ভাই, লোকাল পার্টির নেতা। সেই কারণে ওদের খুব অহংকার। এমন কাজ নেই যা ওই 2 ভাই বোন মনে করে না। দাদা, সত্যি কথা বলবেন? হ্যাঁ অবশ্যই, বলো কি জানতে চাইছো? আপনি কেন কথা বলছেন? আর পুরো ঘটনা কেন আপনি ভিডিও করলেন? আর কেনই বা আপনি আমাকে বাঁচাতে চাইছেন? কারণ আমি চাই না আমার ছোট ভাইয়ের মতো আর কারো জীবনে এরকম ঘটুক। কি হয়েছে আপনার ছোট ভাইয়ের? আর কেন এই কথা বলছেন দাদা? আমার বাবা মারা গেছে, আমি আর আমার মা আর ছোট ভাইকে নিয়েই সংসার। ভাইয়ের শখ ছিল বড় ইঞ্জিনিয়ার হবে, তাই আমরাও ওকে অনেক কষ্টে এই কলেজে ভর্তি করে দিয়েছিলাম। কিন্তু তোমার মতো আমার ভাই ওই কলেজের র্যাগিংয়ের শিকার হয়। আর ভাইয়ের সাথে এরকম টাকা চেয়েছিল, কিন্তু আমার ভাই দিতে পারেনি। আর যার ফলে আমার ভাইকে ওরা সাথ থেকে ফেলে দেয়। আমি তখন একটা কাজে বিজি ছিলাম। হঠাৎ আমার কাছে ফোন যায়। আমার ভাইকে একটা বন্ধু ঘটনাস্থলে উপস্থিত ছিল, সে আমাকে সব কিছু জানায়। সে অনেক চেষ্টা করেছিল, কিন্তু এই মেয়েগুলো থেকে তাকে বাঁচাতে পারেনি। খবর পেয়ে আমি ছুটে আসি, তারপর ভাইকে নিয়ে হসপিটালে ভর্তি করি। হয়তো আমাদের টাকা থাকলে ভাইকে বাঁচাতে পারতাম, কিন্তু টাকা তো আমাদের ছিল না, তাই ভাই আমাদের ছেড়ে চলে গেছে। আপনারা পুলিশকে জানাননি? পুলিশ এদের সব হাতে, আমাদের মতো গরিবরা বিচার পাবে না কেন? সেদিন আমার খুব কষ্ট হয়েছিল। ওরা আমার ভাইকে একটু জল পর্যন্ত দেয়নি, উপর থেকে ফেলে দিয়ে পিষে মেরেছিল। প্রিন্সিপালকে বলেননি? প্রিন্সিপাল মানুষটা খারাপ নয়, তবে উনি প্রমাণ চেয়েছিলেন। আমার হাতে কোনো প্রমাণ ছিল না, তাই আমি কিছু করতে পারিনি। তবে এই মেয়েটা অতি ভয়ঙ্কর, এদের উপর মহলের সঙ্গে যোগাযোগ আছে, এরা অনেক কিছু করতে পারে। তবে প্রিন্সিপালকে প্রমাণটা অবশ্যই দেখাবে। প্রিন্সিপাল হয়তো স্টেপ নিলেও নিতে পারে। ও আচ্ছা, তবে আপনি চিন্তা করবেন না দাদা, ওরা আমার কিছু ক্ষতি করতে পারবে না। কেন এই কথা বলছো? তুমি কি কোনো ভিআইপি লোকের ছেলে? না, এমনি বললাম। দাদা, আমার একটা উপকার করবেন? দাদা বলে ডেকেছো, আবার উপকারের কথা বলছো কেন? তুমি নিঃসংকোচে বলতে পারো। আসলে আমার একটু গ্রামের দিকে বাড়ি। গ্রাম থেকে শহরে কলেজে এসে পড়াশোনা সম্ভব নয়। আবার 6 মাসের আগে হোস্টেলে আমি পাবো না। তাই বলছিলাম, এই 6 মাসের জন্য কোথাও থাকার একটু ব্যবস্থা করে দিবেন, তাহলে খুব ভালো হয়। একটা বিজ্ঞাপন থেকে আমি এক ভদ্রলোককে ফোন করেছিলাম, পেন গেস্ট হয়ে থাকতে চাই। কিন্তু ভদ্রলোক বলল উনি ছেলেদের ভাড়া দেন না, তাই একটু সমস্যায় পড়েছে। তুমি চিন্তা করো না, আমরা একটা বাড়িতে ভাড়া থাকি। একটা ঘর আর 6টা দালান আছে, আর বাথরুমটা এক ভাড়াটিয়ার ফ্যামিলির সাথে শেয়ার করতে হয়। তবে অসুবিধা হবে না, তুমি আমার বাড়িতে থাকতে পারবে। মাত্র 6 মাসের জন্য তো অসুবিধা হবে না। যদি বাড়িওয়ালা কিছু জানতে চায়, বলবো আমাদের আত্মীয়, তুমি আমাদের বাড়িতে থাকবে, কোনো অসুবিধা হবে না। দাদা, আপনি আমাকে বাঁচালেন। অরূপ, আমাদের বাড়ি থেকে এই কলেজে আসতে 45 মিনিট সময় লাগে। তুমি বাসে আসতে পারো, আবার অটোতেও আসতে পারো। ঠিক আছে বলছি দাদা, আপনার মা রাগ করবে না? ভাই মারা যাওয়ার পর মা কেমন যেন চুপচাপ হয়ে গেছে, প্রয়োজন ছাড়া খুব বেশি কথা বলে না। তবে তোমার অসুবিধা হবে না, আমি মাকে বুঝিয়ে বলবো। ঠিক আছে বলছি দাদা, আপনি কি রোজই কলেজে আসেন? আমার ভাই মারা যাওয়ার পর তারপর থেকে রোজই আসি, দেখি আর কতদিন এই মেয়েগুলোর শিকার হলো। তাই নাকি? আর যাদের রেগিং করে আপনি কি সেই সব ছেলেদের বাঁচান? অনেক ছেলে আছে যারা ভয় পায়, এর মধ্যে ডিমান্ড মেনে নেয়, তাই আমি তাদের কিছু বলি না। তোমাকে দেখে আমার কেমন জানি লাগলো, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তাই তোমাকে সাহায্য করতে এগিয়ে এলাম। ঠিক আছে দাদা, আপনার ফোন নাম্বারটা দিন, আপনার বাড়ির অ্যাড্রেসটা আমাকে দিন। আজকে আমি ক্লাস করে বাড়ি চলে যাব। কালকে আমি এসে আগে আপনাদের বাড়িতে উঠবো। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞেস করা হলো না, আপনি কিছু কাজ করেন? হ্যাঁ, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ট্রেনে হকারই করি। কি করব বলো, পেট তো চালাতে হবে। আর মা আছে, 2 দিন ছাড়া মা অসুস্থ হয়ে পড়ে। ভাইয়ের মৃত্যুর পর থেকে সেটা আবার আরও বেড়ে গেছে, তাই ইনকাম তো করতে হবে। আর বর্তমানে চাকরির অবস্থা তো জানেন, চেষ্টা করতেছিলাম, কিন্তু যার বাবা টাকা নেই তাকে কি আর চাকরি দেবে বলুন?
আমরা তার ঘুষ দিতে পারবো না। শেষ পর্যন্ত কি করার, সরকারি চাকরিটাই বেছে নিলাম। মোটামুটি মা ছেলের সংসার চলে যাচ্ছে। কেটে খাবে না তো লজ্জা আবার কি, ওটাও তো একটা কাজ। ঠিক আছে দাদা, আজকে আসছি, কাল দেখা হবে। এই কথা বলেই নিলয় কলেজে প্রবেশ করলো, কিন্তু কলেজে গিয়ে ক্লাসে সেরকম মন দিতে পারলো না। আছে সবাই ওর দিকে কেমন ভাবে তাকিয়েছিল, খুব বিরক্ত বোধ করছিল। ওর পাশে বসে একটা ছেলের সাথে কথা বলল। ছেলেটা ভয়ে ওর সাথে কথা বলতে চাইছিল না, তাই নিলয় জোর করলো না। কিছুক্ষণ পর সে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে দাদুকে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনেই দাদু বলল, অরূপ বলে ছেলেটা ঠিকই বলেছে। কালকে তুই ফোনে যে ভিডিওটা করা আছে প্রিন্সিপালকে গিয়ে দেখাবি, তারপর প্রিন্সিপাল কি স্টেপ নেয় তা দেখবি। আর তুই তোর আসল পরিচয় কাউকে জানাবি না, চুপচাপ থেকে কাজটা হাসিল করবি, এটাই আমার আদেশ। আর এটার যেন অন্যথায় না হয়, ঠিক আছে? ঠিক আছে দাদু, তুমি যা বলছো তাই হবে। দাদুর কথা মতো নিলয় তার পরের দিন কলেজে ঢুকে আগেই প্রিন্সিপালের রুমে গেল। প্রিন্সিপালকে সমস্ত ঘটনা নিলয় খুলে বলল, এমনকি কালকের সমস্ত ভিডিও করে রাখা ঘটনাটা স্যারকে দেখালো। প্রিন্সিপাল স্যার এরা কি আশ্বস্ত করে বলল, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, প্রমাণ তো হাতে আছে, অসুবিধে নেই। আমার কাছে অভিযোগ আসছিল বিস্তারিত, কিন্তু প্রমাণ কখনো আসেনি আমার কাছে, তাই আমি স্টেপ নিতে পারিনি। আমি সমস্ত ঘটনার সম্পর্কে অবগত, কিন্তু আমার কিছুই করার নেই। ওই মেয়েটা এবং ওর দাদা পুরো কলেজের বদনাম করেছে। ছেলেমেয়েরা ভয় পাচ্ছে কলেজে ভর্তি হতে। আমি জানিয়েছিলাম ওপর মহলে, কিন্তু তারা প্রমাণ ছাড়া কিছুই করতে পারবে না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি তোমার কোনো অসুবিধা হবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আর এখন ক্লাসে যাও, নির্ভাবনায় তুমি ক্লাস করো। ওরা যদি কোনো গন্ডগোল করে তা আমি দেখে নেব। প্রিন্সিপালের কথা মতো নিলয় ক্লাসে চলে আসলো। নিশ্চিন্তে ক্লাস করতে থাকে সে। ক্লাস শেষ করে যাবার সময় হঠাৎ সীমা বলে মেয়েটার সাথে দেখা। সে দেখলো কতগুলো ছেলে মেয়ের সাথে সে দাঁড়িয়ে আছে, আর নিলয়কে দেখে বলল, এই যে শুনছিস, তোকেই বলছি, কাল কিন্তু টাকাটা দিবি, তা না হলে কিন্তু প্রিন্সিপালের কাছে অভিযোগ করব। আর কালকেই তো তোদের টাকা দেওয়ার কথা, যদি না দিস তোর অবস্থা খারাপ করে দিব, ঠিক আছে? ভালো করে কান খুলে শুনে রাখ, কালকে মানে কালকেই দিবি, আর কোনো অজুহাত শুনবো না। নিলয় দাঁড়িয়ে সীমার সমস্ত কথা হজম করলো। সে কোনো কথা বলল না, কারণ তাদের করা আদেশ চুপচাপ থেকে। তাকে কাজ বুঝতে হবেই, তাহলে বিপদ। এই প্রথম সে কোনো প্রতিবাদ না করে সেখান থেকে চলে গেল। তারপর সে কথা মতো অরূপের দেওয়া ঠিকানায় গেল। অরূপ তখন বাড়িতেই ছিল, তাই তার ঠিকানা পেতে খুব একটা সমস্যা হলো না। নিলয় বাড়িতে ঢোকার আগেই অরূপকে একটা মেসেজ করে দিয়েছিল। অরূপ দরজার সামনে ওর জন্য দাঁড়িয়েছিল। নিলয়কে দেখে সে হাসি মুখে জিজ্ঞেস করলো, আসতে কোনো অসুবিধা হয়নি তো নিলয়? এসে ভেতরে বসো এখানে। নিলয়কে বসিয়ে দিয়ে অরূপ তার মাকে ডাকতে লাগলো। ছেলের ডাকে তার মা ছুটে এলো, আর তার মায়ের সাথে একটা 16 থেকে 17 বছরের মেয়ে এলো। মেয়েটাকে দেখে নিলয় চিনতে পারলো। সে দাঁড়িয়ে পড়লো, অরূপের মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলো আর বলল, কেমন আছেন মাসিমা? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আর বাড়ির সকলে কেমন আছে? অরূপ তোমার কথা আমাকে বলেছে, এখানে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না, তুমি নিশ্চিন্তে এখানে থাকতে পারবে। ঘরের ভেতরে তুমি আর অরূপ থাকবে, আর আমি দালানে থাকবো। 6টা তো মাস দেখতে দেখতে কেটে যাবে। তুমি বসো বাবা, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। তুমি তো কলেজ থেকে সোজা চলে এসেছো, তাহলে তো তোমার কিছু খাওয়া হয়নি। ঠিক আছে বাবা, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। আর বাবা, তোমার জিনিসপত্র কোথায়? মাসিমা, আমি আজকে কিছু নিয়ে আসিনি, আমি আজকে বাড়ি ফিরে যাব, কালকে সব আমি নিয়ে আসবো। ঠিক আছে বাবা, তুমি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বসো, আমি এক্ষুনি আসছি। অরূপের মা চলে যাওয়ার পর নিলয় অরূপের দিকে ইশারা করলো পরমাকে দেখিয়ে। অরূপ ঠোঁটে হাত দিয়ে চুপ থাকার নির্দেশ দিল আর বলল, ইশারা করে পরে বলছি। নিলয় অরূপের কথায় চুপ হয়ে গেল। কিছুক্ষণ বাদে অরূপের মা খাবার দিল আর বলল, পরমা, যা তোমা, খাবারের জায়গাটা রেডি করে দে। জেঠিমা নির্দেশ পেয়ে পরমা খাবার জায়গা করতে লাগলো। চুপচাপ আছে, সে কোনো কথা বলছে না। একটু ভয় করছে তার, যদি তার মাকে কিছু বলে দেয়। অরূপের মা খাবার দিয়ে নিলয়কে ডাকলো আর বলল, বাবা, নিচে বসে খেতে অসুবিধা হবে না তো? আমরা খুব গরিব, আমাদের খাবার টেবিল নেই। তোমাকে এই 6 মাস একটু কষ্ট করে থাকতে হবে বাবা, আর বেশি কিছু রান্না করতে পারিনি। অরূপ,
আমাকে বলেছিল তুমি আসবে, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই। শুধু মাছের ঝোল আর একটু আলু পোস্ত করেছি। নিলয় খেতে বসতে বসতে বলল, মাসিমা কী সব বলছেন আপনি? আমরাও খুব গরিব, আমরা ওর নিচে বসে খাই, আমাদের অভ্যাস আছে। আর এত কিছু রান্না করেছেন তাও বলছেন কিছু করেনি? তা বাবা, তোমার বাড়িতে কে কে আছে? শুধু আমার দাদু আর কেউ নেই। কেন, তোমার মা বাবা কেউ নেই? আমার পরিবার সম্পর্কে আমি বেশি কিছু জানি না, তবে দাদুর মুখে শুনেছি মা নাকি পুড়ে মারা গেছে। আর বাবার সম্পর্কে কিছু জানি না। তবে আমার একটা ছোটো বোন আছে, সে কোথায় আছে তাও ঠিক আমি জানি না। অরূপের মা বুঝতে পারলেন নিলয় তার পরিবার সম্পর্কে বলতেই কষ্ট হচ্ছে, তাই সে কিছু জিজ্ঞেস করলো না। বলল, আমাদেরও কেউ নেই বাবা। আমরা মা আর বেটা আগে বস্তিতে থাকতাম, এখন এই বাড়িতে ভাড়া থাকি। আর এই যে মেয়েটা দেখছো, এর নাম পরমা, আমার মেয়ের মতো বলতে পারো। ওরাও এই বাড়িতে ওই দিকে ভাড়া থাকে। ও ওখানে 11 ক্লাসে পড়ে, খুব লক্ষ্মী মেয়ে। ওর একটা ভাই আছে আর মাকে নিয়ে থাকে। মা সেলাইয়ের কাজ করে আর এদিক থেকে ওদের সংসার চলে। আরে ও আমাদের মতো গরিব, আর গরিবই তো গরিবের মায়া বোঝে। তাই আমরা দুটো পরিবার একে অপরের সুখ দুঃখের অংশীদার। এভাবেই চলে যাচ্ছে আমাদের। অরূপের মা যখন কথাগুলো বলছিল তখন নিলয় আর চোখে পরমার দিকে তাকিয়েছিল আর মনে মনে বলছিল, লক্ষ্মী মানে? লক্ষ্মীর বাহন পেঁচাব। কালকে কলেজে যা করেছে যদি শুনে ওকে আর লক্ষ্মী মেয়ে বলবে না, পেঁচা বলে ডাকবে। কিছুক্ষণ পর নিলয়ের খাওয়া শেষ হয়ে গেলে অরূপের মা খাবার বাসনগুলো সেখান থেকে নিয়ে চলে যায়। পরমা ততক্ষণ সেখানেই বসেছিল, কারণ অরূপ পরমাকে এখানে ডেকে নিয়ে এসেছে। অরূপের মায়ের পাশের বাড়ির একজন মহিলার সাথে একটু দরকার ছিল, সে ওদেরকে বসতে বলেই সেখান থেকে চলে যায়। নিলয় খাওয়া দাওয়া করে ঘরে বিশ্রাম নিচ্ছিল, ঠিক সেই সময় অরূপ পরমার হাত ধরে নিলয়ের কাছে নিয়ে যায় আর বলে, যা ঘটেছে সমস্ত ঘটনা সত্যি করে বলবি, তা না হলে আমি তোর মাকে সব বলে দেবো। অরূপের কথায় নিলয় পরমার দিকে তাকালো। পরমার মাথা হেট করে দাঁড়িয়ে আছে, কি বলবে সে কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ ইতস্তত করে বলল, সরি দাদা, আমার ভুল হয়ে গেছে। আমি আর এই কাজ কখনো করব না। শুধু আমার মাকে কিচ্ছু বলবেন না। মা যদি জানতে পারে, আমাকে মনে হয় মেরেই ফেলবে। পরমার কান্নারত মুখ দেখেই নিলয়ের ভীষণ হাসি পেল। সে হাসি চেপেই জিজ্ঞেস করলো, আপনি ঠিক কি বলছেন বুঝতে পারছি না, আপনি কিসের জন্য সরি বলছেন? নিলয়ের কথা শেষ হওয়ার আগেই অরূপ বলল, আরে ও বাচ্চা মেয়ে, ওকে আপনি বলার দরকার নেই। ও তোমার থেকে অনেক ছোট, অনেক দুষ্টু, তবে মাকে ভয় পায় জমের মতো। অরূপের কথার মাঝে পরমা 200 টাকা নোট দিয়ে নিলয়ের দিকে এগিয়ে দিল আর বলল, এটা আমার ভাগের টাকা, ওরা আমায় দিয়েছে। কিসের 200 টাকা? কারা দিয়েছে? কি হয়েছে আমাকে একটু খুলে বলুন, আমি তো কিছু বুঝতে পারছি না। ন্যাকা, সব জেনে শুনে ন্যাকা সাজা হচ্ছে। কিন্তু মুখে বলল অন্য কথা। না মানে, আসলে কালকে যে ঘটনাটা ঘটেছিল না কলেজের সামনে, তার জন্য ওরা আমাকে 200 টাকা দিয়েছে। সেই টাকার কথাই আমি বলছিলাম। পুরো ঘটনা প্রথম থেকে খুলে বল। হ্যাঁ, তুমি বলেছো তুমি তো আমার থেকে অনেক ছোট, কি হয়েছে এবার সব খুলে বলো। আমি স্কুলে পড়ি 11 ক্লাসে। সেই দিন আমি স্কুলে যাচ্ছিলাম। আমরা 2-3টে বন্ধু ছিলাম। হঠাৎ কলেজের দিদিগুলো আমাদের ধরে নিয়ে যায় আর বলে তোদের অভিনয় করতে হবে। আমরা জিজ্ঞাসা করি কিসের অভিনয়? ওই দিদিগুলো বলে বেশি কিছু না, আমরা যা বলবো তোরা তাই করবি, এজন্য তোদের ঘরে পয়সা দেওয়া হবে। তারপর কি অভিনয় শিখেছিল? নিলয়ের মজাটা পরমা বুঝতে না পেরে সে রেগে গিয়ে বলল, আমার কথা সবটা মন দিয়ে শুনবেন। আমি যতক্ষণ কথা বলবো আপনি কিচ্ছু বলবেন না। আমার কথা শেষ হলে তবে আপনি আমাকে প্রশ্ন করবেন, তবে আমি ঘটনাটা বলবো, তা না হলে বলবো না। পাশ থেকে অরূপ যখন বলল, ঠিক আছে নিলয়, চলো ওর মাকে গিয়ে সব কিছু বলি, আর ওর মা ওকে উত্তম মধ্যম দিক মেরে হাতটা ভেঙে রাখো, খুব ভালো হবে। কি সুন্দর করে বসে থাকবে আর বদমাইশি করতে পারবে না। মাকে বলার দরকার নেই অপরূপদা, আমি সবটা খুলে বলছি। ওরা বলেছিল আজকে কলেজের প্রথম দিন সব ছেলেরা কলেজে আসবে, আর যে গেট দিয়ে প্রথম ঢুকবে তাকে ছুটে গিয়ে ধাক্কা দিবি আর বলবি তুমি আমায় শ্লীলতাহানি করেছো, আর খুব জোরের সাথে এই কথাগুলো বলবি। তারপর আমরা ঘটনাস্থলে চলে যাব, তারপর যা করবা আমরা করব। এই জন্য তোকে 200 টাকা দেওয়া হবে। বল, তুই রাজি আছিস? সমস্ত ঘটনা পরমা নিলয় আর অরূপকে বলল। তারপর বলল,
আমার টাকার খুব প্রয়োজন ছিল। আমার এক বান্ধবীর দিদির বিয়ে ছিল, আমাদের সকলকে নিমন্ত্রণ করেছিল। প্রত্যেকে কি উপহার দিব ঠিক করেছিলাম। প্রত্যেকের ভাগে 200 টাকা করে চাঁদা পড়েছিল। আমি মায়ের কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু মা বলেছিল কোনো টাকা দিতে পারবে না, মায়ের কাছে কোনো পয়সা নেই। তাই আমার মনটা খারাপ ছিল, তাই কলেজে দিদিদের প্রস্তাবে রাজি হয়ে যাই। আর আমার বান্ধবীরা পরামর্শ দেয় কাজটা করার জন্য। আমি ওদের থেকে উৎসাহ পেয়ে সেই দিন ওই ঘটনাটা ঘটাই। বিশ্বাস করুন, এতে আমার কোনো দোষ নেই। আমার 200 টাকার খুব দরকার ছিল, কিন্তু কালকে অপরূপদা এসে আমাকে খুব বকেছিল, এমনকি মাকেও বলে দিবে বলেছে। আমার মা যদি জানে মনে হয় মেরেই ফেলবে। আপনি আমার মাকে বলবেন না, আমার ভাগে 200 টাকা আমি আপনাকে দিয়ে দিব। এখানেই বিষয়টা মিটিয়ে নিন, আর এই নিয়ে এগোবেন না প্লিজ। পরমার কথা সব মন দিয়ে শুনল নিলয়। কিছুক্ষণ চুপচাপ বসে রইল, তারপর বলল নিলয়, ঠিক আছে, আমি তোমার মাকে বলবো না, তবে এরপর যদি কিছু দেখি বা শুনি, তোমার মা নয়, আমি তোমাকে পেঠাবো। আমি তো 6 মাস এই বাড়িতে থাকবো, আমার চোখ সর্বদা তোমার দিকে থাকবে। এখন তুমি আসতে পারো পরমা। নিলয়ের কথায় পরমা নিলয়ের দিকে তাকিয়ে থাকে, তারপর অরূপের দিকে তাকায়। অরূপ দুজনেই তখন মুচকি হাসে। পরমা দুজনের হাসির কারণ বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়। সে আর কথা বাড়াতে চায় না, কারণ মা যদি কোনোভাবে জানতে পেরে যায় তাহলে কুরুক্ষেত্র করবে। পরমা চলে যাওয়ার পর অরূপ নিলয়কে বলে, ছেলে মানুষ এখন অতটা ম্যাচিউর হয়নি তো, তাই এই কাজ করেছে। মেয়েটা খুব ভালো, বড্ড সরল আর নিষ্পাপ। ওর বাবা আমার মতো ট্রেনে হকারি করত, একদিন চলন্ত ট্রেন থেকে পড়ে মারা যায়। আজ প্রায় 2 বছর হয়ে গেল। আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছি, ওর বাবা আমাকে বলছিল, চাকরির জন্য কতদিন অপেক্ষা করবি, তুই বরঞ্চ আমার মতোই কাজটা কর, দেখবি মাস শেষে ভালোই ধান্দা হচ্ছে। তারপর ওর বাবাই আমাকে এই কাজ করতে বলে। প্রথম প্রথম অসুবিধে হচ্ছিল, পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। ওর মা একটা স্কুলের সেলাই শেখায়, বাড়িতে ওর একটা ছোট্ট ভাই আছে, এই থেকে সংসার চলে। এই বাড়িতে ওর অনেক দিন থেকে ভাড়া আছে। তার কিছুদিন পরে আমরা আসি এই বাড়িতে। আমরা এখন যেটাই নিজেদের পরিবারের মতোই থাকি। তবে এই বাড়িওয়ালা লোকটা খুব একটা ভালো না, ভীষণ খিটখিটে টাইপের আর বদমেজাজি। কিন্তু ওনার স্ত্রী আবার খুব ভালো মহিলা। ওনার 2টো ছেলে, দুজনেই বিদেশে সেটেল, সেই কারণে এই বাড়িটা ভাড়া দিয়েছি। ওনার মিসেস সবাইকে নিয়ে চলতে ভালোবাসে, উনিও ভাড়াটিয়াদের নিজের মতোই দেখেন। স্বামীর ব্যবহারে মাঝে মাঝে বিরক্ত হয়ে যান। তুমি যেখানে থাকবে আমি দিদার সাথে কথা বলেছি, দিদা বলেছে অসুবিধে নেই। দাদু যদি কিছু বলে, দিদা দাদুকে সামলাবে। আচ্ছা, ভদ্রলোকের নাম কি এই বাড়িওয়ালা ভদ্রলোকের? মনোহর বাবু। আমি কিছুদিন আগে খবরের কাগজের একটা বিজ্ঞাপন দেখে ফোন করেছিলাম। এক ভদ্রলোক ফোন তুলেছিলেন আর বলেছিলেন এখানে নাকি ছেলেদের রাখা হয় না। কথা শুনে মনে হয়েছিল ভদ্রলোক ভীষণ তেগরা, কথাবার্তাগুলো খুব একটা ভালো নয়। খুব বিরক্তভাবে আমার সাথে কথা বলেছিল। ভদ্রলোকের কথা শুনে আমার খুব খারাপ লেগেছিল। কথা শেষ হওয়ার আগে উনি ফোন কেটে দিয়েছিলেন। আমিও দ্বিতীয়বার ফোন করিনি। নীলের কথা শেষ হওয়ার পর কিছুক্ষণ পরেই চুপ করে বসে রইল, তারপরে বলল, ওই দাদু অবশ্য বিজ্ঞাপন দিয়েছিল, কারণ দিদা একা থাকে বলে, সেই জন্যই বলছিল কাউকে নিজেদের বাড়িতে ভাড়া লাগলে ভালো হয়। আবার সে যদি মেয়ে হয়, আবার কলেজের স্টুডেন্ট হয়, তাহলে সুবিধা হয় দিদার। আমরা তো বাড়ির এই দিকটায় ভাড়া থাকি, বাড়ি ওই দিকটা সম্পূর্ণ ফাঁকা, কেউ থাকে না, শুধু দাদু আর দিদা। সেই জন্য বলেছিল, কিন্তু খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছে কি তা আমার জানা নেই। ভালো হয়েছে ওখানে না থেকে তুমি আমাদের সাথে থাকছো। তার পরের দিন নিলয় যথাসময়ে কলেজে পৌঁছালো। কিছুক্ষণ পর সীমা ও তার দলবল নিয়ে কলেজে গেল। নিলয় তখন ক্লাস করছিল। ক্লাসে ঢুকেই নিলয় কি ইশারায় সীমা ডাকলো, কিন্তু নিলয় দেখলো না। তা দেখে সীমা খুব রেগে গেল। সীমা কিছু বলতে যাবে কি, তার আগে প্রিন্সিপাল স্যার লোক মারফত সীমাকে তার রুমে ডেকে পাঠায়। সীমার কিছু না বলে সে ভদ্রলোকের সাথে প্রিন্সিপালের রুমে দেখা করতে চায়। রুমে ঢুকে প্রিন্সিপাল স্যার সেদিনের ঘটনার সমস্ত ভিডিও সীমাকে দেখায় আর বলে, এবার তো আমার হাতে প্রমাণ আছে, দেখো আমি তোমার কি করি। ভালোভাবে বলছি, শুধরে যাও, তা না হলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। তোমরা আমাদের কলেজের সুনাম নষ্ট করেছো। ছেলেমেয়েরা ভয় পাচ্ছে কলেজে ভর্তি হতে, তাই বলছি সাবধান, না হলে তোমাদের মারাত্মক ক্ষতি হবে। এখন চুপচাপ যাও, নিজেদের ক্লাসে গিয়ে ক্লাস করো, আর জুনিয়রদের সাথে ভালো ব্যবহার করো। তাই সীমার কোনো উপায় ছিল না। সে চুপচাপ নিজের ক্লাসে চলে গেল।
এত সহজে তো হেরে যাবে না। মনে মনে নানা রকম পরিকল্পনা করতে লাগলো। তবু সেই মুহূর্তে কিছু না বলেই প্রিন্সিপালের রুম থেকে নিজের ক্লাসে চলে গেল। সারাদিন সে ভালো করে কারোর সাথে কথা বলেনি। কে যে এই ঘটনাটা ভিডিও করেছে তা তাকে খুঁজে বের করতে হবে। এখন এই মুহূর্তে চুপ থাকাটাই শ্রেয়। ক্লাস শেষ করে বাড়িতে গিয়ে তার দাদার কাছে গেল। রেগে গিয়ে দাদাকে বলল, তুই থাকতেই তোর বোনকে এরকম অপমান করবে, তুই কিছুই বলবি না? আরে বোন, অত রেগে গেছিস কেন? কি হয়েছে বল, আমি তো আছি। তুই থেকেই আমার কি করবি? তোর বোনকে তোর অপমান করলো। সীমা তার দাদাকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পড়ল আর নেকা কান্না শুরু করলো। ওর কান্না দেখে ওর দাদা খুব বিরক্ত হলো আর বলল, সামনে ইলেকশন এসে গেছে, আমি এখন কিছুই করতে পারবো না। তুই চুপচাপ থাক। আর তোকে কে বলেছে জুনিয়রদের এভাবে র্যাঙ্ক করতে? আরও অনেক বড় বড় কাজ তোকে দিয়ে করাবো। এইসব চুনোপটিদের দিয়ে তুই কি করবি? তুই বড় বড় রাঘবওয়ালাদের তোকে ফাঁসাতে হবে। তুই এখন চুপচাপ থাক, এখন কিছুই করবি না। ওই প্রিন্সিপাল সাংঘাতিক একটা মানুষ, এখন ওনার সাথে লড়তে যাওয়া তোর ঠিক হবে না। আমি এ ব্যাপারে তোকে কোনো সাহায্য করতে পারবো না। তুই এখন চুপচাপ থাকিস, কলেজ যাবি আর পড়াশোনা করবি। আমি সময় মতো তোকে বলবো কখন কি করতে হবে, ঠিক আছে বনি? বোনকে এই কথা বলে মনোজ একটা রহস্যের হাসি হাসল আর সীমাও তার সাথে এই হাসিতে যোগ দিল। এক সপ্তাহ পর নীলয়ের ক্লাস। সেদিন একটু তাড়াতাড়ি ছিল, তাই সে ওয়াশরুমে ঢুকতে যাবে তখনই পরমা স্নান করে বেরিয়ে আসছে। ভিজে চুল, কপালে মুখে লেপে থাকা বিন্দু বিন্দু জলরাশি তাকে খুব স্নিগ্ধ আর পবিত্রও লাগছিল। দেখে মনে হচ্ছিল ফুটে ওঠে একটা তাজা গোলাপ। নীলয় কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর পরমার কথায় সম্বিত ফিরে পেল। পরমা বলল, সরুন, আমি যাব। আর কি দেখছেন এভাবে? কি দেখছেন? মেয়ে ছেলে কি কখনো দেখেননি নাকি? হুম হুম। পরমার কথাই নিলয় খানিক লজ্জা পেল। সে পাশ ফিরে সরে গেল। তারপর সে ওয়াশরুমে ঢুকে পড়ে। নিজের মনেই খুব হাসতে থাকে আর তার মনে মনে ভাবে, হে ভগবান, আজ আমি কি দেখলাম? এত সদ্য ফোটা গোলাপ। আমি তো এরকম একজনকে চাইছিলাম, কিন্তু না, মেয়ে একদম ছোটো, বড্ড অবুঝ একটা ছটফটে বাচাল মেয়ে। একে এই চোখে দেখা ঠিক হবে না। আর ও যখন জানতে পারবে আমার সঠিক পরিচয়, তখন ওরা কীভাবে নেবে? না, এখনও এসব নিয়ে বাবার সময় আসেনি। আগে আমি আমার কাজ সম্পূর্ণ করি, তারপর এসব নিয়ে ভাববো। এরপর নীলয় স্নান করে কলেজে চলে যায়। কলেজে ঢোকার মুখে সীমার মুখোমুখি হয়, কিন্তু সীমাকে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যায়। নীলয় মুচকি হাসি ভাবে প্রিন্সিপাল কিছু বলেছে, তাই সে আর কিছু না বলে ক্লাসে চলে যায়। যথাসময়ে ক্লাস শেষ হলে সে বাড়ি চলে আসে। বাড়িতে এসে দেখে পরমা তার মায়ের সাথে ঝগড়া করছে। নীলয় কিছুক্ষণ মা ও মেয়ের ঝগড়া শুনল। পরমা বলছে, মা, তুমি আমায় একটুও ভালোবাসো না। তোমার সবকিছুই ছেলের জন্য। আমি সামান্য তোমার কাছ থেকে টাকা চাইলাম, তাও তুমি দিতে চাচ্ছ না। সব বন্ধুরা যাবে ওই বিয়ে বাড়িতে, শুধু আমি যেতে পারবো না। অথচ ভাইয়ের বন্ধুর জন্মদিনে তুমি ভাইয়াকে একটা ভালো গিফট কিনে দিলে, আমায় কিছু দিতে চাচ্ছ না। আমি তো বললাম আমার কাছে এখন টাকা নেই। ওসব নিমন্ত্রণ বাড়ি যা, ছেড়ে দে। পড়াশোনায় মন দে ভালো করে। পড়াশোনা কর, চাকরি করবি, তখন অনেক নিমন্ত্রণ বাড়ি খেতে পারবি। এখন আমি তোকে কিছু দিতে পারবো না। স্যারের 2 মাসের মাইনে বাকি আছে। মাইনে না দিলে আমি পড়তে যাব না। সামনের মাসে একবার 3 মাসের মাইনে দিয়ে দিবি। আমি একটা ভালো অর্ডার পেয়েছি, এবারে মনে হয় ভালো টাকা পাবো, তখন আমি তোকে দিয়ে দেবো। যদি স্যার কিছু বলে আমি তার সাথে কথা বলবো। তোমাকে তো সবাই কাজ করায়, কেউ তো সময়ের মধ্যে পেমেন্ট দেয় না। তুমি শুধু বেকার খাটো। আমি বলেছি ওরা আমাকে টাকা দিয়ে দেবে। ওরা কিছু অ্যাডভান্স দিচ্ছিল আমাকে। আমি বলেছি কাজটা আগে করি, তবে আমি নিব। ওই সামনের একটা স্কুল আছে না, ওই স্কুলে বাচ্চাদের পোশাক প্রায় 200 পিস অর্ডার দিয়েছে। আমি কালকে কলকাতা যাব একটু, আর তুই আমার সাথে যাবি। ওখান থেকে কাপড়ের ছিট আনতে হবে। আমি একা পারবো না, ভাইকেও সঙ্গে নিয়ে যাব। কালকে স্কুলে যেতে হবে না, খুব ভোরে আমরা বেরিয়ে যাব। আমি যাব না, তুমি একা যাও। আর তুমি তোমার ছেলেকে নিয়ে যাও। আমি ওকে দেখতে পারবো না। ও আমার একটা কথাও শুনে না, শুধু আমাকে মারে। ঠিক আছে, কোনো দুষ্টুমি করবি না। স্কুলে যাবি, সোজা বাড়িতে চলে আসবি। আমি যেন কিছু না শুনি। কালকে আমি রান্না করতে পারবো না, এই অরূপের মায়ের কাছে খেয়ে নিবি। ঠিক আছে, তুমি তাহলে জেঠিমাকে বলে যাবা। নীলয়ের মা ও মেয়ের ঝগড়া শুনছিল এতক্ষণ। অরূপের মাঝে ওর পাশে এসে দাঁড়িয়ে ওকে ডাকছে, সেটাও খেয়াল করেনি। ফ্রেশ হয়েছে বাবা? খাবে চলো। আমি কখন থেকে তোমায় ডাকছি, তুমি শুনতে পাওনি? ও, তুমি ওদের মা ও মেয়ের ঝগড়া শুনছো?
ওরা সারাদিনই ঝগড়া করে, ছেলে মেয়ে দুটোই দুষ্ট, কিন্তু খুব ভালো। ওরা অরূপকে আর আমাকে তো পাগলের মতো ভালোবাসে। নিলয় কোনো কথা বলল না। অরূপের মায়ের সাথে ভেতরে ঢুকলো, দেখলো তাকে চানাচুর দিয়েছে, সাথে আন্তেল মাখিয়ে মুড়ি দিয়েছে। নিলয় খেতে খেতে বলল, আমার তেল দিয়ে আর চানাচুর দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। তাই নাকি? অরূপ ওর খুব পছন্দ করে। বাবা, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। অরূপের মায়ের সাথে গল্প করতে করতেই নিলয়ের ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে দাদুর নামটা ভেসে ওঠে। সে ফোনটা রিসিভ করে বলে, কি খবর দাদু, হঠাৎ ফোন করছেন, কিছু কি হয়েছে? না রে, একটা ভালো খবর আছে। ওই মধ্যম গ্রামে জমিটা নিয়ে যে মামলাটা চলছিল না, ওই গায়ত্রী ম্যাডামের সাথে ওর কেসের আজকের রায় বেরিয়েছে। আমরা জিতে গেছি, জমিটা পুরো আমাদের হয়ে গেছে। প্রায় 5 বিঘে জমিটা তোর দাদু তোর নামেই করে দিয়েছে। কিন্তু ওই মহিলা নানা রকম ছলনা করেছিল, ওর কাছে কোনো তথ্য প্রমাণ ছিল না, তাই রায়টা আমাদের দিকে গেছে। আমি খুব খুশি। কি বলছো দাদু? আমিও খুব খুশি। আমার খুব স্বপ্ন আমি একটা গাড়ি তৈরির কারখানা করব, আর ওখানে যোগাযোগ অবস্থা খুব ভালো, খুব সুবিধা হবে। তুই তাদের খবর পেয়েছিস? হ্যাঁ পেয়েছি, তবে এই মুহূর্তে আমি তাদের সামনাসামনি হব না। আমি পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছি। ঠিক আছে, তুই সাবধানে থাকবি। তুমি সাবধানে থেকো দাদু, আর আপাতত ওই অফিসটা তুমি দেখাশোনা করো। ঠিক আছে, রাখছি এখন। নিলয় এতক্ষণ তার দাদুর সাথে ফোনে কথা বলছিল। অরূপের মা শুনতে পেয়েছিল, তাই সে বলল, কি মামলার রায় বেরিয়েছে বাবা? কি জমি জমি বলছিলে, তোমাদের কি জমি জায়গা আছে? না মাসিমা, আমরা খুব গরিব, আমাদের কিছুই নেই। ও আচ্ছা। তার পরের দিন খুব সকালেই দেখল পরমা কান্নাকাটি করছে অরূপের মায়ের সামনে। পাশেও ছোট ভাই পিন্টু দাঁড়িয়ে আছে, আর একজন ভদ্র মহিলা, সম্ভবত বাড়ির মালিক। পরমা কাঁদছে আর বলছে, জানো দিদা, মাঝে মাঝে আমার সন্দেহ হয় এটা আমার নিজের মা কিনা। আমার সাথে কি নিষ্ঠুর ব্যবহার করে, দেখেছো তোমরা। আমি দোষ না করলেও আমাকে বকে, আর ভাইকে দোষ করলে সে আমাকেই বকে। আমার মাঝে মাঝে মনে হয় আমি সবাইকে ছেড়ে কোথাও চলে যাব, আমার বাঁচতে ইচ্ছে করে না। পরমার ছেলে মানুষের কান্না দেখে অরূপের মা আর বাড়ির মালিক খুব হেসে বলল, আর হেসেই দিদা বলল, তুই এক কাজ কর বাবা, তুই বিয়ে করে নে, শ্বশুর বাড়ি গেলে কেউ আর তোকে বকবে না। দিদার কথা শেষ হওয়ার আগেই পরমার ছোট ভাই পিন্টু বলে উঠল, তুই এখান থেকে বের হ, তোকে আমার সহ্য হচ্ছে না। তোর জন্যই তো মা আজ আমায় মেরেছে। এই, তোরা ঝগড়া করিস না, তোর মা তো রান্না করে যায়নি, ভাই বোনে কার কাছে খাবি? ওরা আমার কাছে খাবে, ওর মা বলে গেছে। ওর মা কোথাও গেলে ওরা আমার কাছেই থাকে। এতক্ষণ ঘরে থেকেই নিলয় ওদের সব কথা শুনছিল আর মনে মনে হাসছিল, ভাবছিল আসলে মেয়েটা বড্ড বাঁচার। ঠিক তখনই বাড়ির মালিক মনোহর সাহেব আবির্ভূত হয় অরূপদেব ঘরে। ফাঁক থেকে অরূপকে ডেকে, অরূপ তখন ঘুমোচ্ছিল। অরূপ আর নিলয় ঘরের ভেতর শোয়, আর ওর মা দালানের ভেতর একটা খাট পাতা আছে, সেখানে একা থাকে। বাড়ির মালিকের কথা শুনে সে ফাঁকে বেরিয়ে আসে আর জিজ্ঞাসা করে, কি হয়েছে দাদু, এত সকালে ডাকছো কেন? বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি একটা নতুন ছেলে এসেছে বাড়িতে। ও কি তোমাদের পরিচিত কেউ? হ্যাঁ দাদু, ও আমাদের আত্মীয়, সামনে ইঞ্জিনিয়ার কলেজে ভর্তি হয়েছে, বেশ কিছুদিন এখানে থাকবে। তা কতদিন থাকবে? 6 মাস থাকবে। ও তো নতুন ভর্তি হয়েছে, তাই হোস্টেল পায়নি। 6 মাস পর হোস্টেল পেলেও ও চলে যাবে। এর জন্য তোমাকে আলাদা টাকা দিতে হবে। কথাটা শেষ করতে দিল না, তার আগেই তার স্ত্রী পাশ থেকে বলে ফেলল, দিদা বলে যাকে এতক্ষণ ডাকছিল পরমা আর অরূপ, সেই বিদায় মনোহর বাবুর স্ত্রী। তুমি কি ভেবেছো একটা মানুষ 5-6 মাস থাকবে, তার জন্য আবার ভাড়া দিতে হবে? তুমি এরকম হার কেঁপে কেন? মানুষ আমার জীবনটা জ্বালিয়ে দিলে, ছেলেরা সে যেন আমায় দেখতেই পারে না। বললাম আমি একা থাকবো, কেউ যদি আমার সাথে থাকে তাহলে ভালো হয়। কাগজ একটা বিজ্ঞাপন দাও, সামনে কলেজ আছে, পেন গেস্ট হিসেবে থাকলে আমার সুবিধা হবে। কিন্তু না, উনি আবার বললেন ছেলেদের লাগবে না, ছেলেরা নাকি সব নেশা করে, কম বয়স তাদের বিশ্বাস নেই, সেজন্য মেয়েদের বলেছে। কিন্তু সেখানেও এত টাকা চাইছে যে কোনো মেয়েই রাজি হলো না। নীলয় এতক্ষণ বুঝতে পারলো যে বিজ্ঞাপন দেখে উনি যাকে ফোন করেছেন সেই ব্যক্তি আর কেউ না, এই ভদ্রলোক। তাই সে ঘরের ভেতর থেকে বেরিয়ে কিছু বলতে যাবে, তার আগেই অরূপের মা ওকে চোখের ইশারায় নিষেধ করে দেয়। নীলয় আর কিছু বলতে পারে না।
মনোহর শাস্ত্রীর দিকে বিরক্তিকর চোখে তাকায় আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। সবাই মনোহর বাবুর চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখে, তখনই যেটা বলে ওঠে, অরূপ, তোর দাদুকে ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি। নীলার যতদিন ইচ্ছা ও এখানেই থাকো। ওর পড়াশোনা কমপ্লিট হলে তবে যাবে। আর তোর দাদু যদি কিছু বলে তুই আমাকে বলবি। এই মানুষটা একটু খিটখিট আর বদমেজাজ আছে। আজ নিলয়দের কলেজে নবীনবরণ অনুষ্ঠান। প্রত্যেকটা সিনিয়র দাদা দিদি জুনিয়রদের বরণ করে নিচ্ছে। নিলয় তার এক সিনিয়র ভাই বরণ করে নিল নিলয়কে। আর ঠিক সেই সময় সীমা সেই সিনিয়র ভাইকে সরিয়ে দিয়ে নিলয়ের কানের কাছে বলল, আমার হাত থেকে কেউ কখনো ছাড়া পায়নি, আর তুইও পাবি না। তুই যা করেছিস তার জন্য তোকে ভয়ানক শাস্তি পেতে হবে, যা তুই কল্পনাও করতে পারিস না। তার জন্য তুই তৈরি থাকিস। সীমার হুমকিতে নিলয় সীমাকে কিছু বলল না, শুধু মুচকি হাসলো। মনে মনে বলল, গুগে দেখেছ, ফাঁদ দেখনি বাবা। আমিও চলে এসেছি, তোমাদের পুরো ফ্যামিলি আমি শেষ করে দেব। আমার পরিবার যেভাবে শেষ করেছ আমিও তা পাই টু পাই হিসেব নেব। তা না হলে আমার নামও নিলয় পোদ্দার নয়। আসলে নিলয় গোপন সূত্রে জানতে পেরেছে যে এই সীমা এবং তার ভাই মনোজ ওই শয়তানি গায়ত্রী দেবীর সন্তান, যে ছলনার আশ্রয় নিয়ে ওর মাকে ওদের থেকে দূরে করে দিয়েছে। বাবার কোনো খবর পাচ্ছে না। না জানি ছোট বোনটা আজও বেঁচে আছে নাকি। সে যে তার দাদুর কাছে ছিল সেটাও সকলের কাছে অজানা। তাই সে ছদ্মবেশ ধারণ করে এই কলেজে ভর্তি করেছে, কারণ এই কলেজে আনার হলো ওই গায়ত্রী দেবী যা নিলয়দেরই সমস্ত প্রপার্টি ওই গায়ত্রী দেবী ভোগ করছে। আসলে মা, তোমার কি হয়েছে? চুপচাপ বসে আছো। আজ না তোমার যাদবদের কোম্পানির সাথে একটা ডিল ফাইনাল হওয়ার কথা ছিল? কি হলো, তুমি সেখানে যাবে না? জানিস ওই জমিটা নিয়ে যে কেস করেছিল উকিল বাবু, তার আয় বেরিয়েছে। আমরা হেরে গেছি, পুরো 5 বিঘা জমি ওদের দখলে চলে গেল। ওই উকিলকে তো আমি ছাড়বো না। ওই নিমাইয়ার মায়ের ছেলেটা মনে হয় কোথাও আছে, তা উকিল বাবু জানেন, কারণ আজকে একটা কথা হলো উকিল বাবুর সাথে। আমাকে থ্রেট করলো, বললো প্রতিশোধ নিতে সে নাকি ফিরে এসেছে। বুঝলি মনোজ, তুই লোক লাগা, ছেলেটা কোথায় আছে। আর মেয়েটা তো আমার কাছেই আছে, ওকে আমি তিলে তিলে মারবো। ও মম, তুমিও তো চিন্তা করো না, ওরা কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। জানো মা, আমি ভাবছি সামনে পৌরসভা নির্বাচন, আমি যে কোনো একটা ওয়ার্ড থেকে দাঁড়িয়ে যাব। একদম নয়, এই মুহূর্তে তোকে এসব কাজ করতে হবে না, তুই বিজনেসে মন দে। এদিকে নিলয় বাড়িতে ফিরে অরূপের মাকে বলল, মাসিমা, আমি দুদিন থাকবো না। আমার দাদুর শরীরটা খুব ভালো নয়, আমি একটু গ্রামের বাড়ি যাব। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। তুমি তো আমার ছেলের মতোই। তোমার যখন মন ইচ্ছা হবে তুমি আমার এখানে আসবে। আজকে নিলয় ওর দাদুর সাথে অফিসে গেল আর দাদুকে বলল, জানো দাদু, আমি ভাবছি এবছর আর দিল্লিতে যে বাণিজ্য সম্মেলন হবে আমাদের কোম্পানি থেকে লোক পাঠাবো না। কেন রে নিলয়? আমাদের কোম্পানি এখন কারোর সাথে কোনো নতুন ডিল ফাইনাল করবে না। আমি ওই ফ্যামিলিতে এখন ঢুকতে চাই, ভালো বন্ধু হয়ে ওদের সাথে মিশতে চাই। কারণ আমার বাবা, আমার বোন কোথায় আছে এই খবরগুলো এখন আমরা জানি না। এগুলো আগে জানতে হবে। তুমি ততক্ষণ আমার এই অফিস সামলাও, আমি মাঝে মাঝে আসবো। আর যদি তোমার কোনো অসুবিধা হয় তুমি আমাকে কন্ট্যাক্ট করে জেনে নেবে। ওই মহিলা আর ওই 2 বেয়াদব ছেলে মেয়ে, আগে ওদের দেখে নিই। ঠিক আছে নিলয়, তুই যা ভালো বুঝিস তাই কর। কথা মতো দুদিন পর নিলয় অরূপদের বাড়িতে এসে পৌঁছালো। অরূপের মাকে দেখে নিলয় বলল, মাসিমা, অরূপ দাদা নেই? না বাবা, সে তো কখন বেরিয়েছে। জানি তো বাবা ও কি কাজ করে। সারাদিন ট্রেনে ট্রেনে ঘুরে বেড়ায়, বাড়ি আসতে রাত 10টা বেজে যায়। কেন বাবা, কিছু কি দরকার আছে? হ্যাঁ মাসিমা, আমি অরূপদাকে বলেছিলাম আমাকে 2 ছেলে মেয়ে দেখে দিতে। আমি প্রাইভেট পড়াবো, আমার তো হাত খরচে কিছু দরকার আছে। অরূপদা বলেছিল সে দেখে দেবে, তাই বলছিলাম আর কি। ঠিক আছে, অরূপ ফিরুক, তুমি ওর সাথে কথা বলবে। ঠিক আছে। আজ দুদিন পর নিলয় কলেজ এলো। ক্লাসে ওর একটা সহপাঠী রিনা নিলয়কে দেখে এগিয়ে এলো আর বলল, কি ব্যাপার নিলয়, দুদিন কলেজে আসোনি কেন? আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম, দাদুর শরীরটা হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিল, তাই তাদেরকে দেখতে গিয়েছিলাম। চলো নিলয়, ক্যাম্পাসের ওই দিকটায় যাই, ওখানে একটা গাছ আছে, বড় আম গাছ। চলো ওই দিকটায় বসি। না, তুমি যাও, আমি এখন ক্লাসে থাকবো। আরে এখন তো ক্লাস নেই। আমি অভিজ্ঞের সাথে বসে কিছু ডিসকাস করব, তুমি যাও।
আসলে রিনা বলে মেয়েটাকেই নিলয়ের ভালো লাগে না, যেন মনে হয় মেয়েটা ভীষণ গায়ে পড়া। তাই নিলয় এসব মেয়েদের এড়িয়ে যেতে চায়, কারণ ওর লক্ষ্য ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা। তাই এই মুহূর্তে সে কোনো বিতর্কে জড়াতে চায় না। রাতে অরূপের বাড়িতে এলে নিলয় অরূপকে বলে, অরূপদা, আমি যে তোমাকে কিছু ছেলে মেয়ে দেখে দিতে বলেছিলাম পড়াশোনার জন্য, তুমি দেখেছো? আরে আমি মনোজদার সাথে কথা বলেছি, ও দেখে দেবে বলছে। এই মনুষকে? আমাদের যে হকার ইউনিয়ন আছে তার সভাপতি, আমার ভাইকে যে মার্ডার করেছিল, ওই সীমা ও তার দল বল। এই মনোজ হলো সীমার নিজের বর্দা। কি করব বল, পছন্দ করি না, কিন্তু পেশার তাগিদে সক্ষতা বজায় রাখতে হয়। আমাদের ক্ষমতা তো সীমিত, আমরা বেশি কিছু করতে পারবো না। জলে নেমে তার কুমিরের সাথে লড়াই করা যায় না, তাই সবকিছু মানিয়ে নিতে হয়েছে। নিলয় ভাবলো এটাই একটা মোক্ষম সুযোগ, যেভাবেই হোক ওই ফ্যামিলির কাছাকাছি ওকে থাকতে হবে। তাই ও অরূপকে বলল। ঠিক আছে অরূপদা, তুমি কথা বলো। তার পরের দিন কলেজ থেকে নিলয় বাড়িতে এলেই পরম আর মা ওর সাথে দেখা করে আর বলে, নিলয়, আমি একটু দরকারে তোমার কাছে এসেছিলাম। অরূপের মা বলছিল তুমি নাকি প্রাইভেট পড়াবে, তাই তুমি যদি একটু সময় করে আমার এই দুটো ছেলে মেয়েকে একটু পড়াতে খুব ভালো হতো। তুমি তোমার মতো করে সময় দিও, আমার কোনো সমস্যা নেই। এই কদিনে তুমি দেখেছো তো, ওরা দুই ভাই বোনে খুব দুষ্টু, কথা শোনে না। তুমি ওদের একটু শাসন করো আর নিজের মতো করে পড়াবে। আমি চেষ্টা করবো যতটা পারি। তোমাকে মাইনে দেওয়া তুমি কত করে নিবে নিলয়? পরমার মায়ের কথায় হাসি পেল। সে হাসি চেপে বলল, আমার তো কোনো অসুবিধা নেই, কিন্তু ওরা কি আমার কাছে পড়বে? তাছাড়া আমি তো মাত্র 6 মাস থাকবো এখানে। হ্যাঁ হ্যাঁ, ওরা পড়বে। আমি বলবো তুমি 6 মাসই ওদেরকে পড়াবে। ঠিক আছে, কাল সন্ধ্যার দিকে 2 ভাই বোনকে পাঠিয়ে দেবেন। আমি 2 ঘন্টা পড়াবো, সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত। ঠিক আছে বাবা, আমি তোমাকে ওই দুই ভাই বোনের জন্য মাসে 800 টাকা করে দিব। ঠিক আছে, সমস্যা নাই। নিলয়ের কাছে পড়তে যেতে হবে শুনি বড় মতো চিৎকার চেঁচামেচি জুড়ে দিল। বলল, ওই লোকটার কাছে আমি পড়বো না। তুমি মেরে ফেললো, আমি ওর কাছে পড়বো না, ব্যাস। কেন, সমস্যা কিসের? যদি বাড়িতে পড়ায় অসুবিধা কোথায়? তুমি বুঝবে না, আমি পড়বো না মানে পড়বো না। তুই পড়বি না মানে তোর ঘাড় পড়বে। আর কাল সন্ধ্যে 7টা থেকে পড়াবে, কোনো কথা না বলে বই নিয়ে পড়তে যাবি। আর ভাইও পড়বে ওখানে। মায়ের করা ধমকে পরমা ফুঁসতে থাকে। মায়ের সামনে কিছু বলার সাহস পায় না, তাই সে চুপচাপ বসে থাকে। তার পরের দিন কথা মতো সন্ধ্যাবেলা পরমা ও তার ভাই নিলয়ের কাছে পড়তে আসে। নিলয় ওদের 2 ভাই বোনকে জিজ্ঞাসা করে, আজ স্কুলে গিয়েছিলে? স্কুলে কি কি হোমওয়ার্ক দিয়েছে তা বের করো। নিলয়ের কথা পরমা কোনো কর্ণপাত করলো না, কিন্তু ওর ভাই পিন্টু নিলয়ের কথা মতো বই বের করলো আর স্কুলে কি কি হোমওয়ার্ক দিয়েছে তা নিলয়কে দেখালো। নিলয় পরমার দিকে তাকিয়ে বলল, কি হলো পড়ামা, তুমি বই বার করছো না কেন? আমার পড়তে ভালো লাগে না। তা কি করতে ভালো লাগে? আপনার ফোনটা দিবেন, আমি গেম খেলবো। আমার গেম খেলতে খুব ভালো লাগে। আমি স্কুলে টিনার ফোন দিয়ে গেম খেলি। আজকে টিনা স্কুলে আসেনি, তাই আমি গেম খেলতে পারিনি। আমার মনটা ভালো নেই, আমি আজকে পড়বো না। আপনার ফোনটা দিয়ে আমি কিছুক্ষণ গেম খেলি, তারপর আমার পড়ার মন আসবে। পরমার কথা শুনে নিলয় হাসবে না কাঁদবে কিছু ভেবে পারল না। সে এক দৃষ্টিতে পরমার মুখের দিকে তাকিয়ে রইল আর বলল, গেম খেললে মুড ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি ফোনটা দিচ্ছি, তুমি গেম খেলো। নিলয়ের কাছ থেকে পরমা ফোনটা নেবে কি তার আগেই তার ভাই বলে উঠল, দাদা, দিদিকে একদম ফোনটা দেবেন না, ও আপনার ফোনের 12টা বাজিয়ে দেবে। এই বলে 2 ভাই বোনের ঝগড়া শুরু করে দিল। ওদের 2 ভাই বোনের ঝগড়া দেখে ওর মা পাশের রুম থেকে একটা লাঠি নিয়ে এলো আর নিলয়ের হাতে দিয়ে বলল, বাবা নিলয়, এভাবে হবে না, এই লাঠিটা রাখো। আর আমি তোমায় অর্ডার দিলাম, তুমি একদম ওদের কথা শুনবে না। যখনই কিছু অন্যায় করবে তখনই তুমি এতে করে মারবে। ওরা খুব দুষ্টু, তা না হলে তুমি সামলাতে পারবে না। আর ফোন তুমি একদম ওদের হাতে দেবে না। নিলয় কি করবে বুঝতে পারলো না, তবু সে পরমার মায়ের হাত থেকে লাঠিটা নিল আর পরমার দিকে দৃষ্টি দিয়ে বলল, অনেক দুষ্টুমি সহ্য করেছি তোমার। মা তো বলে দিয়েছে, বেশি কিছু দেখলেই তো এই বেতের গা তোমাদের পিঠে পড়বে। তাই বলছি, কোনো কথা না বলে বই বের করো, আর স্কুলে কি হোমওয়ার্ক দিয়েছে তা দেখাও আমাকে। তা না হলে এই বেতের গা তোমার পিঠে পড়বে। বেচারা পরমা আর কি করবে, একে তো মায়ের বকুনি, তারপর আবার স্যারের শাসানি। সে বাংলার 5-এর মতো মুখটা করে অনেক কষ্টে ব্যাগ থেকে বাংলা বইটা বের করলো। তা দেখে নিলয় বলল, আগে ইংরেজিটা বের করো, পরে বাংলা বের করবে। তা শুনে পরমা বলল, মাস্টার মশাই, আজকে ক্লাস ইংরেজি ছিল না, শুধু বাংলা পড়িয়েছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ক্লাস হলো,
শুধু বাংলা পড়েছে, আর কোনো ক্লাস হয়নি? হ্যাঁ মাস্টার মশাই, আসলে আজকে স্কুলে একটা ম্যাডামের জন্মদিন ছিল, সেই কারণে বাংলা ক্লাস হয়ে স্কুলের ছুটি হয়ে গেছে। ও তাই নাকি? আমি তো জানতাম না স্কুলে ম্যাডামদের জন্মদিন হলে স্কুল ছুটি হয়ে যায়। দাদা, ও মিথ্যা বলছে। আমি মিথ্যে বলছি? তুই সত্যবাদী যথেষ্টি? তোমরা যদি এভাবে ঝগড়া করো, আমি কিন্তু সত্যি এবার তোমাদের মারবো, তাই বলছি শোনো। ঠিক আছে বড়মা, তুমি বাংলা বই বের করো। মনে মনে বলছে, সেই বেয়াদব মেয়েকে তো আমি পরে দেখে নেব, কত নাটক করতে পারে। তারপর বেশ কিছুক্ষণ নিলয় দুই ভাই বোনকে পড়াতে লাগলো। দেখলো মেয়েটা বড্ড অন্যমনস্ক, কিছুতেই স্বাভাবিকভাবে পড়াশোনা করছে না, কিন্তু ছেলেটা ভালো মতো মন দিয়ে পড়ছিল। তার পরের দিন সকালে নিলয় অরূপের সাথে গেল লোকাল পার্টি অফিসে। মনোজের সাথে দেখা করতে অরূপ নিলয়কে দেখিয়ে মনোজকে বলল, দাদা, এর কথাই আপনাকে বলছিলাম। ও আমাদের বাড়িতে থাকে আর সামনে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে। ও কিছু প্রাইভেট পড়াতে চায়, সেজন্য কিছু টিউশন দেখে দিতে বলছিল। আমি আপনাকে এই কথাটা বলেছিলাম, আপনি বলেছিলেন ওকে নিয়ে আমার সাথে দেখা করতে, তাই আজকে আমি এসেছি। বসো তোমরা। তোমার নাম কি? আমার নাম নিলয় পোদ্দার। আর তোমার বাড়ি কোথায়? আর বাড়িতে কে কে আছে? আমার বাড়ি একটু গ্রামের দিকে, আমার দাদু আছে আর কেউ নেই। তোমাদের পরিবারের সদস্যদের কি হয়েছিল? আমি জানি না, আমি তখন ছোটো ছিলাম, তাই আমি কিছু বলতে পারবো না। দাদু আমাকে এই ব্যাপারে কিছু বলেনি। ঠিক আছে, আমার একটা 8 বছরের ছেলে আছে, তাকে প্রাইভেট পড়াতে হবে। সে এখন কিন্ডার গার্ডেনে পড়ে, এই জন্য আমি মাসে তোমাকে 2000 টাকা দেব, সপ্তাহে 4 দিন পড়াতে হবে। ঠিক আছে স্যার, সমস্যা নেই। স্যার কবে থেকে যাব? কাল থেকে এসো। আর আমাদের বাড়িটা তুমি জানো তো, এই নাও অ্যাড্রেস। তুমি কাল সকাল 7টার মধ্যে চলে যাবে। ধন্যবাদ স্যার, আমি কাল সকালের মধ্যে চলে যাব। কথা মতো পরের দিন সকাল 7টায় তার ঠিকানায় নিলয় চলে গেল। কলিং বেল টিপতে একজন মহিলা দরজা খুলে দিল। জানতে চাইল নিলয়ের পরিচয়। নিলয় বলল, মনোজ স্যার আমাকে আসতে বলেছিল, ওনার ছেলেকে আজকে থেকে আমার পড়ানোর কথা। কথাটা বলতে ভদ্রমহিলা নিলয়কে নিয়ে ভেতরে প্রবেশ করলেন আর একটা রুম দেখিয়ে দিলেন ওখানে বসার জন্য। কিছুক্ষণ বাদে একটা ছেলেকে নিয়ে এলেন ওই মহিলা আর নিলয়কে দেখিয়ে বললেন, তোমার স্যার আজ থেকে তোমাকে পড়াবে, কোনো দুষ্টুমি করবে না। তুমি চুপটি করে বসো আর স্যার যা বলবে মন দিয়ে শুনবে, ঠিক আছে? তাহলে তোমার বাপি তোমাকে মারবে না হলে। কিছুক্ষণ পর নিলয় ছেলেটাকে তার নাম জিজ্ঞেস করলো। সে বলল, বাবু তোমার নাম কি আর তুমি কিসে পড়ো? আমার নাম শ্রী রাহুল বসু, আমি ক্লাস 3-তে পড়ি। কিছুক্ষণ পড়ানোর পর নিলয় খেয়াল করলো পড়াশোনার বিষয়ে ছেলেটা ভীষণ সিরিয়াস আর ভালো ড্রয়িংয়ের হাত তার। আঁকাগুলো দেখছিল, খুব ভালো লাগছিল নিলয়ের। মনে হচ্ছিল যেন ছবিগুলো জীবন্ত হয়ে উঠেছে। 2 ঘন্টার মতো পড়িয়ে সেদিনকার মতো নীলের বাড়ি চলে আসে। বাড়ি থেকে তৈরি হয়ে সে কলেজে যায়। ক্লাসে যেতেই তার সহপাঠী অভি তাকে বলে যে রিনা তোকে খুঁজছিল, কি যেন বলবে তোকে। কি আবার বলবে? ও তো কোথাও ঘুরতে নিজের কথা বলবে, আর কি কাজ আছে ওর? শুধু মাথায় কুটিলতাই ভরা। নীলয়ের কথা শুনে অভি হু করে হেসে দিল আর বলল, নারী চরিত্র সম্পর্কে ভালোই জ্ঞান আছে। তা তুই এর আগে ছ্যাঁকা খেয়েছিস? কি বলছিস শেখা? তাও আবার আমি? অসম্ভব, আমি এই রাস্তায় হাঁটি না। সন্ধ্যাবেলা পরমার ভাই আবার নিলয়ের কাছে পড়তে আসে। নিলয় পরমার মুখের দিকে তাকিয়ে দেখে সে কাঁদছে আর ঠোঁটটা ফুলে গেছে, অনেকটা জায়গা কেটে গেছে। নীল ইশারা করে তার ভাইকে বলেছে, কি হয়েছে পরমার ভাই? মা মেরেছে? কি দুষ্টুমি করেছিলে পরমা? কেন মা মেরেছে? পরমা কিছু বলে না, সে চুপচাপ হাতের নখ খুঁড়তে থাকে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। কোনো কথা বলে না। তা দেখে নিলয় পরমার ভাইকে বলে, কেন মেরেছে? বান্ধবী দিদির বিয়ের সব বন্ধুরা মিলে গিফট কিনতে গিয়েছিল, ও কিছু দিতে পারেনি, সেজন্য খুব মন খারাপ করে সে কথা গিয়ে মাকে বলেছিল আর খুব বায়না করেছিল। সেই কারণেই মা সহ্য করতে না পেরে ওকে মেরেছে। মা বলেছে পয়সা দিতে পারবে না, মার কাছে নেই। নিলয় এবার সমস্ত ঘটনা বুঝতে পারল। ও কদিন ধরে লক্ষ্য করছিল এই নিয়ে ওদের মা মেয়ের মধ্যে অশান্তি হচ্ছে। তাই নিলয় পরমাকে বলল, কাঁদতে হবে না পরমা, তুমি বিয়ে বাড়ি যাবেই তো, আর বান্ধবীর দিদির বিয়েতে গিফট দেবে, সেজন্য তোমার মনটা খারাপ। ঠিক আছে, আমি তোমাকে টাকা দেবো। নিলয়ের কথায় পরমা নিলয়ের দিকে তাকিয়ে দেখে আর কাঁদতে কাঁদতে বলে, আপনি কেন দিবেন? মা যদি জানতে পারে তাহলে তো আমাকে আরো মারবে। না, মা মারবে না, তুমি আমার কাজ করে দেবে, সেজন্য আমি তোমাকে টাকা দেবো। কি কাজ করে দিব?
তুমি তো তোমার মায়ের মতো সেলাইয়ের কাজ জানো। আমার একটা জামা সেলাই ধরাতে হবে, তুমি যদি করে দাও তাহলে তুমি তো পারিশ্রমিক পাবে। আমি পারি সেলাই কাজ করতে, মায়ের কাছে শিখেছি, কিন্তু মা আমাকে খুব বেশি করতে দেয় না। আমি পড়াশোনা করি বলে মাঝে মাঝে করি। কিন্তু স্যার, কত টাকা? আমাদের তো সকলের 200 টাকা করে চাঁদা পড়েছে। আমরা 5 জন আছি, মোট 1000 টাকা। কিন্তু আপনার জামা তো সেলাই করার জন্য অত টাকা লাগবে না। আরে পাগলি, টাকা তুমি রেখে দাও না। শুধু কি আমি একবার জামা সেলাই করব? কতবার আমার জামা সেলাই করতে হবে? তাই তোমাকে অ্যাডভান্স দিলাম। তুমি আমার মায়ের সাথে ঝগড়া করো না। তুমি বিয়ে বাড়ি যাবে কেমন, আর মাকে বলবে যে আমার জামা সেলাই করার জন্য আমি তোমাকে টাকাটা দিয়েছি, কেমন? তাহলে মা তোমাকে বকবে না। নিলয়ের কথায় পরমা এদিক ওদিক মাথা নেড়ে বলল, না আসলে পরমার মায়াবী মুখটা দেখেই নিলয়ের খুব কষ্ট হচ্ছিল। সে সহ্য করতে পারছিল না এই সামান্য কারণেই পরমার চোখের জল। তার বুকের ভেতরটা কেমন যেন কষ্ট অনুভব করছিল। কেন বুঝতে পারল না? তাহলে কি সে পরমার প্রতি দুর্বল হয়ে পড়েছে? এখন বুঝতে দিলে হবে না। মেয়েটা এখন ছোট, এখনো ম্যাচিওর হয়নি। তাছাড়া পড়াশোনা করতে চায় না, বড্ড অন্যমনস্ক সে। তাই এখন থেকে গাইড করতে হবে, ভালো করে বোঝাতে হবে, যাতে একটা ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারে মেয়েটা। বাবা নেই, আমার মতোই অভাগা। তবু তো আমি কোটিপতির ঘরে জন্মেছি, কিন্তু আমার পরিবার আমার সাথে থাকে না। শুধু দাদার ছায়ায় আছি বলে কষ্ট একটু কম। অর্থনৈতিক দিক থেকে হয়তো আমি সচ্ছল, কিন্তু মানসিক দিক থেকে তো আমি অনেক দুঃখী। ঠিক আছে মাস্টার মশাই, আপনি দিবেন টাকা, কিন্তু আপনি মায়ের সাথে একটু কথা বলবেন এই ব্যাপারে। তোমাকে চিন্তা করতে হবে না পরমা, আমি তোমার মাকে সবটা বুঝিয়ে বলবো, কেমন? এই নাও 200 টাকা, তুমি তোমার কাছে রাখো, আর খুশি মনে বন্ধুদের সাথে বিয়ে বাড়ি যাও। পরমার বাবা মারা যাওয়ার পরই পরমার মা ছোট ছোট বাচ্চাদের পোশাক তৈরি করে। সেলাইয়ের হাত খুব পরিষ্কার, তাই খুব ভালো অর্ডারও পায়। সেই সঙ্গে পরমা মাকে টুকটাক সাহায্য করে, আর সেই কথাটা নিলয় জানত। তাই এই সুযোগটা সে কাজে লাগানো। কারণ নিলয় জানে পরমার মা কিছুতেই পরমাকে এই টাকা নিতে দেবে না। সেজন্য নিলয় এই সিদ্ধান্ত নিল। টাকা পেয়ে পরমার খুশি তো আর ধরে না। সে এখনই নিলয়ের সামনে নাচতে শুরু করে দেবে। নিলয় পরমার হাসি মুখ দেখে বলল, বিয়ে বাড়ি গিয়ে কোনো দুষ্টুমি করবে না। আমি যদি জানতে পারি আমি কিন্তু মাকে বলে দেব, তাহলে মা তোমায় আবার মারবে। আরে, আমি তো লক্ষ্মী মেয়ে, আমি কেন দুষ্টামি করব? জানেন তো মাস্টার মশাই, যে তপা আছে না আমাদের ক্লাসে, আমরা গরিব বলেও আমাদের সব সময় অপমান করে। আমার খুব কষ্ট হয়, আমরা কেন বড়লোক হতে পারিনি। ওর কত দামি দামি জামা আছে জানেন, ওরা কত জায়গায় ঘুরতে যায়। ওর বাবা তো চাকরি করে, ওদের গাড়ি আছে জানেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, তুই সরকারি স্কুলে পড়িস কেন? তোরা যখন এত বড় লোক। তপা বলেছিল ওর বাবা সরকারি স্কুলের মাস্টার, সেজন্য সরকারি স্কুলে ভর্তি হয়েছে। কিন্তু মেয়েটা খুব অহংকারী জানেন তো। আমার ওকে একদম ভালো লাগে না, আমি বড় লোকদের সহ্য করতে পারি না। আর আমি যদি বড়লোক হই তাহলে তুমি তো আমাকে সহ্য করতে পারবে না। না, আমি অরূপদার মুখে গল্প শুনেছি, আপনি খুব গরিবের ছেলে, গ্রামে থাকেন, আপনার কেউ নেই, শুধু একজন দাদু আছে। সেজন্যই তো আমি আপনাকে এত পছন্দ করি। তাই তুমি আমাকে পছন্দ করো? কথাটা বলেই পরমা জিভ কাটলো আর আমতা আমতা করে বলল, না মানে হ্যাঁ, আগে করতাম না, এখন করি। এই টাকাটা দিয়েছেন তো সেজন্য। ও তাই নাকি? ঠিক আছে, আমার যত জামা ছিঁড়বে তুমি সেলাই করে দেবে, আমি তোমাকে আরও টাকা দেবো। ঠিক আছে মাস্টার মশাই। তার পরের দিন নিলয় মনস্তের বাড়িতে পড়াতে গেল। রাহুলকে পড়ানোর কিছুক্ষণ পরই দেখলো একটা মেয়ে নিলয়কে চা দিতে এলো। মেয়েটাকে দেখেই নিলয়ের বুকের ভেতরটা কেমন জানি মুচড়ে উঠল। সে মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর মেয়েটা চলে গেলেই নিলয় রাহুলকে বলে, এই মেয়েটাকে রাহুল? ওর নাম বুলটি, ও আমাদের বাড়িতে কাজ করে, ও কথা বলতে পারে না, ও বোবা। রাহুলের কথা শুনে নিলয়ের বুকের ভেতরটা জ্বলে গেল। সে কিছু বুঝতেই পারল না। তার ছোট বোন কথা বলতে পারত, সে কি করে বোবা হলো। সেদিন আর নিলয় রাহুলকে কোনোভাবে পড়িয়ে সেদিনকার মধ্যে চলে গেল বাড়িতে। বাড়িতে গিয়ে দাদুকে ফোন করলো আর কাঁদতে কাঁদতে দাদুকে বলল, দাদু, দাদু, আমি আমার বোনকে খুঁজে পেয়েছি। তাই নাকি? হ্যাঁ দাদু, তুমি ছোটবেলায় যে আমাদের ফ্যামিলি অ্যালবাম দেখিয়েছিলে, সে ছোট মেয়েটা বুলটি আমার ছোট বোন, এখন ওদের বাড়িতে কাজের লোক। আর জানো দাদু, ও নাকি বোবা, কথা বলতে পারে না। কিন্তু দাদু, আমার বোন তো কথা বলতে পারতো। তুই শান্ত হওয়া নিলয়, এত ইমোশনাল হলে তোকে চলে না। সামনে এখন বড় কাজ, তুই বুঝতে পারছিস না? যদি সব কিছু প্রকাশ হয়ে যায় তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে।
তোকে এখন অনেক বেশি সংযত থাকতে হবে। কান্না করিস না লক্ষ্মী ভাই আমার। চোখের জল মুছতে মুছতে, ঠিক আছে দাদু, আমি এখন অনেক শক্ত হব। সামনে যে আমার বড় পরীক্ষা, ওই কোম্পানিকে আর ওর পুরো ফ্যামিলিকে বরবাদ করাই এখন একমাত্র লক্ষ্য আমার। ঠিক আছে, এখনো তুমি আমাকে গুরু দায়িত্ব দিয়ে গেছো, এখন তোমার জায়গায় আমাকে বশ হতে হয়েছে। দাদু, আমি একজন আমার বিশ্বস্ত মহিলাকে এই বাড়িতে কাজের জন্য পাঠাবো, যাতে আমার বোনের খবর আমাকে দিতে পারে। যা করবি খুব ভেবেচিন্তে করবি, কোনোভাবে দুর্বল হলে চলবে না তোর। তার পরের দিন নিলয় পড়াতে গিয়ে কাজের লোক মারফত খবর পাঠায় যে উনি ম্যাডামের সাথে দেখা করতে চান। ম্যাডামের অনুমতি পেয়ে কাজের লোক নিলয়কে ম্যাডাম গায়ত্রী দেবীর রুমে নিয়ে যায়। ম্যাডামকে দেখে নিলয় বলে, ম্যাডাম, আপনার সাথে আমার একটু দরকার ছিল। হ্যাঁ বলো, কি দরকার? তুমি তো রাহুলকে পড়াতে আসো, তাই না? তোমার নাম কি? আমার নাম নিলয় পোদ্দার। আমি ইঞ্জিনিয়ার কলেজে পড়ি। আমার বাড়ি গ্রামে। আমার পরিবারে আমার দাদু ছাড়া আর আমার কেউ নেই। ম্যাডাম, আপনার কাছে একটু দরকারি কথা ছিল। হ্যাঁ বলো, কি দরকার? আমার একটা পরিচিত আত্মীয় আছে, সে অসহায়, একজন বিধবা নারী। পরিবারে তার কেউ নেই, তার কাজের খুব একটা প্রয়োজন। যদি দয়া করে আপনি একটু কাজের ব্যবস্থা করে দেন খুব ভালো হয়। আমি বলছিলাম আপনাদের বাড়িতেই যদি কাজের তো অনেক লোকের দরকার, পরে যদি দয়া করে দেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, সমস্যা নেই। আমার একটা কাজের লোক খুব দরকার কদিন ধরে। আমাদের একটি কাজের লোক আসতে পারছে না, তার মেয়ের শরীর খারাপ, সে মেয়ের বাড়িতে আছে। ঠিক আছে, তুমি ওনাকে আসতে বলো। আমার বাড়িতেই থাকবে, খাবে, অসুবিধা নেই। আর আমার বাড়ি ঘর সব পরিষ্কার করে রাখবে। ঠিক আছে ম্যাডাম, কীভাবে যে আপনাকে ধন্যবাদ জানাবো বাসা খুঁজে পাচ্ছি না। নিলয়ের গায়ত্রী ম্যাডাম যখন কথা বলছিল ঠিক সেই সময়ই তার মেয়ে সীমা রুমে প্রবেশ করে। নিলয়কে দেখে সে এক এক ঝটকা খায়। নিলয়কে দেখে বলল, তুই এখানে আমাদের বাড়িতে কি করছিস? তুই ওকে চিনিস? খুব ভালো করে চিনি। ও খুব ভালো ছেলে, রাহুল, কি প্রাইভেট পড়ায়। ও, তোমরা আর মাস্টার খুঁজে পেলে না, শেষ পর্যন্ত এই ছেলেটাকেই বাড়িতে ঠাঁই দিলে? তুই এভাবে কথা বলছিস কেন? ও তোর কি ক্ষতি করেছে? সীমা কিছু বলার আগেই নিলয় পাশ থেকে বলল, ম্যাডাম, এতে আমার কোনো দোষ নেই। আমি জানি না ভিডিওটা কে করেছে আর কে বা প্রিন্সিপালকে দেখিয়েছে। দেখুন না, শুধু শুধু উনি রাগ করেছেন আমার এরপর। আমি ঠিক বুঝলাম না, কি ভিডিওর কথা বলছো আর কি হয়েছে, আমাকে একটু খুলে বলো। তারপর নিলয় সেদিনের ঘটনা এক এক করে সব খুলে বলল ম্যাডামকে। কিন্তু অরূপ যে ভিডিও করেছে সেটা সে বলল না। বলল, আমি চিনি না, আমি জানি না কে এই কাজ করেছে। দেখুন না, শুধু শুধু উনি রাগ করছেন আমার উপর, এতে আমার কোনো দোষ নেই। তখন পাশ থেকে সীমা বলে উঠল, তাহলে সেদিনই 10,000 টাকা আমাদের দিয়ে দেবে। কি বলছেন সীমা দেবী? আমাদের আর্থিক অবস্থা তো বুঝতেই পারছেন। আপনার ভাইয়ের ছেলেকে প্রাইভেট পড়াই আমি, এরকম টিউশনি পড়েই আমাকে ইঞ্জিনিয়ার কমপ্লিট করতে হবে। আমি কি করে দেবো আপনাকে 10,000 টাকা? আমি আগে চাকরি করি, আমার বকেয়াটা বাকি থাকুক, তখন আমি সব মিটিয়ে দিব, কথা দিচ্ছি। নিলয় কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাডাম গায়ত্রী দেবী হু হু করে হাসতে থাকে আর বলে, ঠিক আছে, আমি সাক্ষী রইলাম সীমা। নিলয়ের কাছে যে বকে এটা তো পরে আছে, আমি পরের সঙ্গে তাগাদা করে নিয়ে নেব। তুই আর নিলয়কে কিছু বলিস না। সীমা মায়ের কথা শুনে রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। নিলয় মুচকি হাসতে থাকে। সে মনে মনে ভাবে, যাকে তার প্ল্যান অবশেষে সফল হচ্ছে। খুব ধীর গতিতে তাকে এগোতে হবে, তা না হলে বিপদ। এরপর 6 মাস কেটে যায়। নিলয় অরূপদের বাড়ি থেকে হোস্টেলে থাকার ব্যবস্থা করে নেয়। ওর রুমমেট অভি ওর সাথে থাকে। একদিন কলেজে সে ক্লাস করছিল, ঠিক সেই সময় পিয়ন তাকে খবর দেয় যে প্রিন্সিপাল স্যার নিলয়কে তার রুমে ডেকেছে। নিলয় কিছু বুঝে উঠতে পারছিল না যে প্রিন্সিপাল স্যার হঠাৎ তাকে কেন ডাকলেন। তারপর নিলয় প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে বাইরে থেকে নক দিলেন আর বললেন, এই কামিং স্যার। ইয়েস, কামিং। স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। হ্যাঁ স্যার, আপনি বলুন। আমি শুনলাম তুমি নাকি মনোজের ছেলেকে পড়াতে যাও ওদের বাড়িতে। হ্যাঁ স্যার। পড়াতে যাও, তাতে কোনো সমস্যা নেই। আমি তোমার গুরু হিসেবে তোমাকে কতগুলো নির্দেশ দিচ্ছি। তুমি আমার কথা মন দিয়ে শুনবে, আর যদি তুমি সেগুলো মানো তবে তোমার ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। আর যাই করো, নিজের আত্মসম্মান কখনো বিসর্জন দেবে না, কখনো কোনো অসৎ লোকের দ্বারা অনুপ্রতি হবে না। তোমার যদি মনে হয় এটা খারাপ, তাহলে তুমি সেই কাজটা করবে না। ওই মনোজ এবং ওর ফ্যামিলি
ওরা মোটেও ভালো না, ওরা মোটেও ভালো নয়। আমি তোমাকে রাহুলকে পড়াতে বারণ করব না। শিক্ষা দান করা তোমার প্রথম অধিকার আছে, আর এটা অবশ্যই তোমার দরকার, যেহেতু তোমার খরচের একটা ব্যাপার আছে। জানো, ওই মনোজ আমার নিজের ভাইজিকে বিয়ে করেছিল। বিয়ের আগে তার মধ্যে শারীরিক সম্পর্ক হয়। আমার ভাইজি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। প্রথমে মনোজের তার ফ্যামিলি অস্বীকার করে, পরবর্তীকালে ডিভোর্সের স্টেপ করার হুমকি দিলে বিয়ে করতে বাধ্য হয়। বিয়ের পর থেকে আমার ভাইজির ওপর নানা রকম শারীরিক মানসিক অত্যাচার চালায় এবং জোর করে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলে। প্রথম প্রথম আমার ভাই ওদের চাহিদা মিটিয়ে দিচ্ছিল, কিন্তু দিনের পর দিন ওদের চাহিদা বাড়তে থাকে। আজ গাড়ি, কাল টাকা, এসব চাইতে থাকে। আমার ভাইজি মীরা ভীষণ কষ্ট পায়। সে তো বাবা মার অমতে মনোজের সাথে সম্পর্কে তৈরি করেছিল। সে বিরক্তি হয় মনোজ এবং তার পরিবারের ওপর। অবশেষে নিজের উপর ঘৃণা করে সে আত্মহত্যা করে। রাহুলের তখন 2 বছর বয়স। আমরা চেষ্টা করেছিলাম রাহুলকে আমাদের কাছে রাখার জন্য, কিন্তু ওরা দেয়নি। তারপর তুমি যেদিন প্রথম কলেজে এসেছিলে, তোমাকে র্যাগিং করছিল। আজ যে ভিডিওটা করা হয়েছিল সেটা আমি সীমাকে দেখিয়েছিলাম। সীমা গায়ত্রী ম্যাডামকে বলেছে। গায়ত্রী ম্যাডাম আমাকে ফোন করে হুমকি দিয়েছে ও আমাকে দেখে নেবে। আমি আমার কথা ভাবি না, আমি শুধু এই পদে আছি বলে কিছু করতে পারি না। তা না হলে এই মহিলাকে আমি দেখে নিতাম। ওই মহিলা এই কলেজে অনেক টাকা দেয়। ওনার স্বপ্ন ছিল ছেলে ইঞ্জিনিয়ারিং হবে। ছেলে একটা গরু তৈরি হয়েছে, আর মেয়েটা কিছু জানে না, তবু শখ করে মেয়েকে ইঞ্জিনিয়ার কলেজে ভর্তি করেছে। এই মেয়েও অহংকারী, স্যারকে রেসপেক্ট করে কথা বলে না। ওর কাজের সাথে সহমত না হলে তাদেরকে হুমকি দেয়। প্রিন্সিপাল স্যারের কথাটা মন দিয়ে শুনল নিলয়, তারপর বলল, স্যার, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি কখনো কোনো অনৈতিক কাজ করব না। আমি তোমার রেজাল্ট দেখেছি নিলয়, তুমি যথেষ্ট মেধাবী একটা ছেলে। আমার বিশ্বাস আছে তুমি যে স্বপ্ন পূরণ করতে এখানে ভর্তি হয়েছ অবশ্যই তা সফল হবে। আমরা ভবিষ্যতে একজন ভালো ইঞ্জিনিয়ার পাবো। তুমি প্রতিষ্ঠিত হবে নিলয়। ধন্যবাদ স্যার, আপনার আশীর্বাদ আমি সবসময় কামনা করি। আজকে ক্লাসে রিনা ঠিক নিলয়ের গা ঘেঁষে বসেছে। একদম পছন্দ না তার। অভি বলে উঠল, নিলয় খুব সাবধানে, ফাঁদে পড়িস না বাবা। অভি আস্তে করে নিলয়ের কানের কাছে ফিসফিস করে বলছিল। পাশ থেকেই রিনা বলে উঠল, এই নিলাই, অভি তোকে কি বলছে রে? কিছু বলেনি, তুই আমার কাছ থেকে সরে বস। নিলয়, তোর সাথে আমার একটা কথা আছে। সমস্যা নেই, বলে ফেল। এখানে নয়, আমার সাথে ক্যাম্পাসে চল, ওখানে চা খেতে খেতে বলবো। ঠিক আছে, ক্লাস শেষে যাব। ক্লাস শেষে নিলয় রিনার সাথে কলেজের ক্যাম্পাসে। তারপর রিনা নিলয়কে চা খাবার প্রস্তাব দেয়। নিলয় না করে দেয়, বলে, এখন আমি কিছু খাবো না। তোর কি দরকার আছে তাড়াতাড়ি বলে ফেল আমাকে। আমাকে আবার পড়াতে যেতে হবে। জানিস তো, গরিবের ছেলে, স্বপ্ন একজন সফল ইঞ্জিনিয়ার হওয়া। সে কারণে অর্থের প্রয়োজন। আর আর আমরা তো গরিব, কোথায় পাবো বল? সেজন্য কিছু প্রাইভেট পড়াই। দেখ, তুই কি গরিব কি বড় লোক আমার জেনে লাভ নেই। আমি বনিতা পছন্দ করি না। পরিষ্কার ভাষায় বলছি, আমি তোকে ভালোবাসি। এই ব্যাপারে তোর কি মত? তুই কি আমার সাথে রিলেশনে যেতে চাস? না, আমি এখন পুরোপুরি আমার কেরিয়ারের দিকে ফোকাস করতে চাই। কোনো রকম রিলেশনে আমি যেতে চাই না। আমাকে ক্ষমা করবি। কেন? অনেকে তো রিলেশনের মধ্যে আছে, এতে কেরিয়ারের কি ক্ষতি হবে? আমরা তো সবাই ম্যাচিওর, তাই না? এতে সমস্যা কোথায়? তুই বুঝবি না, তোর মতো বড়লোক মেয়েদের সমস্যা নেই, আমার মতো গরিব ছেলেদের আছে। এই কথা বলে নিলয় সেখান থেকে উঠে চলে যায়। আর রিনা ওর চলে যাওয়ার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। নিলয় পেছন ফিরে তাকিয়ে দেখে না, পাশ থেকে অভি সবটা খেয়াল করে। সে মুচকি হেসে নিলয়ের পিছু নেয়। হোস্টেলের রুমে এসে অভি নীলাকে জড়িয়ে ধরে আর বলে, আমি বুঝতে পারছি না নিলয়, তুই রিনার মতো মেয়েকে কিভাবে রিজেক্ট করেছিস? তোর লাইফে অন্য কেউ আছে নাকি রে? আমি তোর জন্য রিনাকে রিজেক্ট করছি। মানে? আমি ঠিক বুঝতে পারছি না। তুই রিনাকে ভালোবাসিস না রে? তুই বিশ্বাস কর, আমার নাকি ভালো লাগে না। আমি জানি তুই ওকে পছন্দ করিস। আমি তোর মনে কোনো কষ্ট দেব না। রিনা নিঃসন্দেহে ভালো মেয়ে, কিন্তু আমার কেন জানি ওকে ভালো লাগে না। ও তোর জন্যই পারফেক্ট। আর যেটা বললি, অন্য কোনো জায়গায় আছে নাকি বুঝতে পারছি না রে। ভালো লাগা তৈরি হয়েছে হয়তো।
ভালোবাসি, কিন্তু অপরপক্ষ থেকে এখনো কোনো সাড়া পাইনি। কেন সারা পাসনি? সে কি রাজি নয়? সে বড় ছেলে মানুষ, সেজন্য হয়তো বুঝতে পারছে না। আমি অপেক্ষা করছি তার বড় হওয়ার, তবে আমি তাকে বলবো, এখন নয়। কে সেই মেয়ে যে আমার বন্ধুর মন জয় করেছে? কোথায় বাড়ি? তার নাম কি? এখন কিছু বলা যাবে না, সম্পূর্ণ সিক্রেট। ওকে দোস্ত। দেখতে দেখতে নিলয়ের ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফাইনাল ইয়ার শেষ হয়ে যায়। পরীক্ষা শেষে সে হোস্টেল থেকে নিজের বাড়ি চলে আসে। আসার আগেই রিনাকে বলে, তুমি ভালো মেয়ে, আমি তোমার যোগ্য নই। অভি তোমার জন্য পারফেক্ট। মানে? হ্যাঁ, যা শুনেছ সবটাই সত্যি। অভি তোমাকে ভালোবাসে। যেদিন তোমাকে প্রথম দেখে তুমি ভুল জায়গায় হাত দিছো। আমি তোমায় পছন্দ করি না, তাই বলছি অভির সাথে কথা বলো, ওকে ফিরিয়ে দিও না। আজকে নিলয়ের গাড়ির কারখানা উদ্বোধন ছিল। সে ইঞ্জিনিয়ার হয়ে মোটর গাড়ি কারখানা তৈরি করবে। দেশের অনেক নামি নামি বিজনেসম্যানদের আমন্ত্রণ করা হয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানে। সকলেরই খুব ভালো লেগেছে। নিলয়ের দাদু একজন সফল বিজনেসম্যান। তার নাতি আবার শেষ হয়ে যা বিজনেসটাকে আবার নতুন করে নতুন উদ্যমে শুরু করতে চাইছে, তাই সবাই খুব খুশি হয়। নিলয়ের কাজে প্রত্যেকের প্রশংসা করে নিলয়ের যে উপযুক্ত বংশধর নিলয় পোদ্দার, রজত পোদ্দারের যোগ্য উত্তরসূরি। মা, ওই বুলটি নামে বোবা মেয়েটাকে আজ 2 দিন হলো তো দেখতে পাচ্ছি না। আর কাজের ওই মহিলাটা যাকে নিলয় নিয়ে এসেছিল, সেই মহিলাটাই বা কোথায় গেল? আমি কিছু জানি না, আমার কিছু ভালো লাগছে না। কে কোথায় যাচ্ছে তার খোঁজ রাখার কি আমার কাজ? আমাদের পরপর 2টো প্রজেক্ট হাতছাড়া হয়েছে। কে পেছন থেকে ছুরি মারছে আমি বুঝতে পারছি না। কোনো কোম্পানি আমাদের সাথে ডিল করতে চাইছে না। এসব চিন্তা করে আমার মাথা ঠিক নেই। ঠিক থাকবে কি করে? মানুষের ভালো কখনো করেছো? কিসব আজে বাজে কথা বলছো সীমা? এসব লাগামহীন কথাবার্তা বন্ধ করো। তোমাদের 2 ভাই বোনকে মানুষ করার জন্য আমাকে কত কষ্ট করতে হয়েছে জানো? কত ইচ্ছে ছিল আমার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কিন্তু কি হলো? ছেলেদের কোনো কমে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, আর ইচ্ছে ছিল মেয়ে অন্তত ইঞ্জিনিয়ার হয়, কিন্তু মেয়ে কি হলো, ইঞ্জিনিয়ার কমপ্লিট করতে পারলো না। আরে টাকা দিয়ে কি আর কিছু হয়? টাকা দিয়ে মেধা কেনা যায় না। আমি তো টাকা দিয়ে ইঞ্জিনিয়ার কলেজে ভর্তি করলাম, কি হলো? শুধু ভস্যে ঘি ঢালা হলো। আমি কি বলেছিলাম আমি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হব, ইঞ্জিনিয়ারিং পড়ব? তুমি তোমার স্বপ্ন পূরণ করার জন্যই এই কাজ করেছো, এতে আমাকে দোষ দিও না। তোমার কি ইচ্ছে ছিল, একজন বার ডান্সার হওয়া? দুজনেই কথাবার্তার মাঝে মনোজ সেখানে প্রবেশ করে। মা ও বোনকে ঝগড়া করতে দেখে সে বিষয়ে রেগে যায় আর বলে, কি হচ্ছে কি তোমাদের? আর কি নিয়ে ঝগড়া করছো? কোম্পানির লাঠি উঠে গেছে, আর এখন ভেবে কি হবে? কিছু গল্প কথা বলছো? তোমার মাথা ঠিক আছে তো? শুধু পার্টি ইউনিয়ন নিয়ে পড়ে থাকো। কোম্পানির কি হয়েছে তাতে চোখে দেখবে না, আর কখনো কোম্পানির ব্যাপারে মাথাও ঘামাবে না। মা, তুমি কেন এসব কথা বলছো? তুমি যখন যা বলো আমি তখন তা শুনি না। যদি বাঁচতে চাও, যদি কোম্পানিকে বাঁচাতে চাও, তাহলে লোক লাগাও। আমাদের পেছন থেকে কেউ ছুরি মারছে। ঠিক আছে তো, আমি সব দেখছি। আর তুই কি বলছিস সীমা? কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? ওই বোবামে বুলটি আর কাজের যে মহিলা নিলয় যাকে আমাদের বাড়িতে এনেছিল, যাকে তুমি কাজে নিয়োগ করেছিলে, সেই মহিলাকে আজ 2 দিন যাবৎ দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি সব দেখছি। আর এই বিষয়ে কোনো যেন ঝগড়া না করা হয়। তোমরা কিছু ভালো কাজ করেছো? তোমরা তো বৌদিকে চোখের সামনেই মেরে ফেললে। কি বলছিস সব উল্টোপাল্টা? তোর বৌদি আত্মহত্যা করেছে? ওটা তো লোক দেখানো, আসল ঘটনা তো আমি জানি। চুপ কর, আর এই বিষয়ে কোনো একটা কথা যেন না শুনি। আজ বুলটি নিলয়দের বাড়িতে এসেছে। সেই কাজের মহিলা বুলটিকে দাদুর কাছে পৌঁছে দিয়ে চলে গেছে। খবর পেয়ে নিলয় বাড়িতে পৌঁছালো। বুলটিকে দেখে সে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, বোন আমার, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর দাদা রে। বুলটি প্রথমে নীলার দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল যে রাহুলকে পড়ায় যে মাস্টারমশাই এখানে যখন বুলটিকে বোন বলে ডাকলো আর বুলটি সামনে তার ফ্যামিলি অ্যালবাম দেখালো, তখন বুলটি সব বুঝতে পারলো। কিন্তু সে তো বোবা, কথা বলতে পারে না, তাই সেও নীলাকে ধরে কাঁদতে লাগলো আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে কিছু বলতে লাগলো, যার কথার মাথামুন্ডু নিলয় বা তার দাদু কিছু বুঝতে পারলো না। নিলয় তখন তার দাদুকে বলল, দাদু, একজন ভালো ডাক্তার আছে যার আন্ডারে আমি বোনটিকে ভর্তি করে দেব। কিছু তো একটা ব্যাপার আছে, ওটা কথা বলতে পারতো ছোটোবেলায়, আমাকে কতবার দাদা বলে ডেকেছে। এখন বুবা কী করে হয়ে গেল বলো? আমি কালকে অ্যাপয়েন্টমেন্ট করব ওই ডাক্তারের সাথে।
ঠিক আছে নিলয়, তুই তাই কর। আমি আর আমার বোনকে হারিয়ে যেতে দিতে পারি না। তার পরের দিন কথা মতো নিলয় ও তার দাদু বুলটিকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার সমস্ত কিছু চেক আপ করে বলল, আপনার বোন কথা বলতে পারবে, ওর একটা দীর্ঘ চিকিৎসার দরকার। ওর সামনে এমন কিছু একটা ঘটনা ঘটেছিল যেটা ও সামনে থেকে দেখেছিল, সেই কারণে ওর বাকশক্তি হারিয়ে গেছে। দীর্ঘদিন চিকিৎসা না হওয়ার পরে ওটা আরো বেশি হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, আপনার বোন খুব তাড়াতাড়ি কথা বলতে পারবে। আপনি আমার আন্ডারে ওকে রাখুন, কোনো সমস্যা হবে না। তবে সময় লাগবে, আর বিশ্বাস রাখবেন আমার উপর। বিশ্বাস আছে বলেই তো আপনার কাছে এসেছি ডাক্তারবাবু। এতদিন যখন ধৈর্য রেখেছি, আরও কিছুদিন না হয় রাখলাম। সমস্যা নেই, আপনি ট্রিটমেন্ট শুরু করুন, খরচের কথা চিন্তা করবেন না। না না, সবসময় টাকাটা গুরুত্বপূর্ণ নয়, রোগীকে ভালো করাটাই ডাক্তারের কর্তব্য। আজকে নিলয় তার দাদুর সাথে অফিসে এসেছে। অফিসে এসে তার ম্যানেজারের সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং করলো। মিটিংয়ের বিষয়বস্তু ছিল এবছর হায়দ্রাবাদের শিল্পপতিদের যে সম্মেলন হচ্ছে, সেখানে ইন্ডিয়ার প্রথম সারির সমস্ত শিল্পপতিদের আমন্ত্রণ করা হয়েছে, আর নিলয় সে আমন্ত্রিত তালিকাদের মধ্যে রয়েছে। তার ইচ্ছা এবছর ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যানদের অ্যাওয়ার্ড শিরোপা ছিনিয়ে নেওয়া। তার দাদু একজন নাম করে বসা যাচ্ছিল, কিন্তু কখনো এই সম্মেলনে যায়নি তিনি। পছন্দ করতেন না এরকম প্রতিযোগিতামূলক কোনো অনুষ্ঠানে, যা কিছুটা নীরবে থেকেই গেছেন তিনি। দাদু, আজকে আমি তোমার সাথে আমাদের ওই যে হাই রোডের গায়ে কারখানাটা আছে, সেখানে আজ আমি তোমার সাথে যাব, ভিজিট করব। ওখানে কার্যক্রম কেমন হচ্ছে, অনেকদিন দেখা হয়নি। তোমাকে না জানিয়ে আমি একটা কাজ করে ফেলেছি। কি কাজ করছো? আসলে ওখানে মহিলা শ্রমিকদের কিছু সমস্যা হচ্ছিল। তারা বাচ্চাদের নিয়ে কাজে আসছিল, বাচ্চারা খুব বিরক্ত করছিল। সেই কারণে দুটো মেয়েকে নিয়োগ করেছি ওই বাচ্চাদের দেখাশোনা করার জন্য। মহিলারা যতক্ষণ কাজ করবে, ওই বাচ্চাগুলোকে ওই মেয়েগুলোর হেফাজতেই থাকবে। 8 ঘন্টা ডিউটি দিতে হবে মেয়েগুলোকে। এ মাসেই নিয়োগ করা হয়েছে। তুমি ব্যস্ত ছিলে তাই তোমাকে জানানো হয়নি। ঠিক আছে দাদু, সমস্যা নয়। তুমি আমার দাদু, বিশ্বস্ত লোক, পাশে উকিল। আর যদি তুমি না থাকতে, আমার এই হারিয়ে যাওয়া দাদুর সম্পত্তি আমি পুনরুদ্ধার করতে পারতাম না। সবটাই সফল হয়েছে তোমার জন্য। তোমাকে অবিশ্বাস করে কি করে দাদু? আজকে নিলয় ও দাদুর সাথে ফ্যাক্টরিতে এসেছে। এখানে মহিলা শ্রমিক বেশি কাজ করে, শাড়ির উপর নকশা করা হয়। মহিলা কাজ করার সময় তার বাচ্চাদেরও আনতো, তাই সমস্যা হতো। আর প্রত্যেকটা মহিলাই লোকাল, সেজন্য তাদের বাচ্চাদের সুরক্ষার জন্য কোম্পানি থেকে এই কথাটা ভেবেছে, যাতে মায়েরা যতক্ষণ কাজ করবে বাচ্চারা সুরক্ষিত থাকতে পারে। নিলয় অফিসে পৌঁছে ওই ফ্যাক্টরির ম্যানেজারের সাথে সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখল। তারপর হঠাৎ তার চোখ গেল গেটের সামনে পরমা একটা বাচ্চাকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করছে। সে চমকে গেল, অবাক হয়ে ভাবতে লাগলো, এখানে কেন মেয়েটা? ওকে অনেক বড় হয়ে গেছে, সে কি করতে এখানে এসেছে কে জানে। নিলয় দৃষ্টি অনুসরণ করে ম্যানেজার সেই দিকে তাকালো আর বলল, ওই মেয়েটা এখানে নতুন কাজ করছে। আপনার দাদু ওনাকে নিয়োগ করেছে। এখানে মহিলা শ্রমিকদের কাজ করতে অসুবিধা হচ্ছিল, তারা বাচ্চা সাথে আনছিল। বাচ্চাটা খুব বিরক্ত করছিল। কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছিল, বাচ্চাটা পড়ে গিয়ে তার হাত পা ভেঙে গেছে। মহিলারা খুব কান্নাকাটি করছিল। আমাদের বাড়িতে কোনো লোক নেই, স্বামীরা সব কাজ করে, বাচ্চাদের কার কাছে রেখে আসবো? সে কারণে আমার দাদু দুটো মেয়েকে নিয়োগ করেছে। মেয়েরা যতক্ষণ ডিউটি দেখবে, বাচ্চাগুলো ওই দুটো দিদির কাছে থাকবে। তার জন্য দিদিমণিগুলো মাইনে পাবে এবং বাচ্চাগুলোকে খেতে দেওয়া হবে। সমস্ত দায়িত্ব এই 8 ঘন্টা ওই দিদিমণিগুলো নেবে। আজ 1 মাস হলো এরা নিয়োগ হয়েছে। এখন আর কাজের কোনো সমস্যা হচ্ছে না, মেয়েরা মন দিয়ে কাজ করছে। ম্যানেজারের কথা শুনে নিলয় মনে মনে হাসলো আর বলল, ম্যানেজার বাবু, দাদু আমার অফিসের রুমে আছে, আমি এখন এখানে থাকবো। ওদের ডিউটি কখন শেষ হবে? বিকেল 5টায়। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। ডিউটি শেষ হলে এই মেয়ে দুটোকে আমার সাথে দেখা করতে বলবেন। এখন তো বিকাল 3টা হয়ে গেছে। ঠিক আছে স্যার। বিকেল 5টা পর্যন্ত নিলয় অফিস রুমে অপেক্ষা করলো। তার একটাই উদ্দেশ্য, পরমার সাথে দেখা করা। অনেকদিন পর সে পরমাকে দেখছে। কেন জানি মেয়েটাকে অনেক ভালো লাগে, কিছু বুঝতে পারছি না। মেয়েটা খুবই সুন্দর, খুব মিষ্টি একটা মেয়ে। কি জানি এখন চঞ্চল ভাবটা কমেছে নাকি এরকম নানাবিধ কথা নিলয় মনে মনে ভাবছে। ওদিকে ম্যানেজার পরমা ও তার সহযোগী যে মেয়েটা কাজ করছিল, তার নাম কাঞ্চনা, ওদের দুজনকে গিয়ে বলল, আজকে অফিসের বস এসেছে, তোমরা দুজনে ছুটির পর স্যারের কেবিনে যাবে। স্যার তোমাদের সাথে দেখা করতে চায়। তোমরা যেখানে কাজ করো স্যার সেটা জানতো না।
আজকেই জেনেছে। তোমাদের কিছু প্রশ্ন করবে। ভয় পাওয়ার কিছু নেই, তোমরা নির্ভয়ে স্যারের সাথে দেখা করতে পারো। বিকেল 5টায় ডিউটি শেষ করে পরমা ও তার বন্ধু দুজনে নিলয়ের কেবিনে যায়। কেবিনে ঢোকার আগে বসের পারমিশন চায় আর বলে, স্যার ভিতরে আসবো? পরমার ডাকেই নিলয় মাথা তুলল না। সে হেড হয়ে অফিসিয়াল কিছু খাতাপত্র দেখছিল আর দাদুর পাশেই বসেছিল। দাদু তখন বলল, হ্যাঁ, তোমরা ভিতরে এসো। দাদুর পারমিশন পেয়ে ওরা ভেতরে গেল। তোমরা বসো। এটা আমার নাতি, তোমাদের কোম্পানির বড় বাবু। আজকে প্রথম অফিসে এসেছে। আমি যে তোমাদের নিয়োগ করেছিলাম ও সেটা জানতো না, আজকে শুনেছে, তাই তোমাদের সাথে কিছু কথা বলবে। দাদুর কথায় পরমা বলল, স্যার উনি কি জানতে চাইবেন? আমি তো সেটা জানি না। কেন, তুমি কি ভয় পাচ্ছ? না মানে হ্যাঁ স্যার। পরমার কথায় কাঞ্চনা পরমার হাতে চিমটি কাটলো আর ফিসফিসিয়ে বলল, তুই চুপ কর, বড্ড বেশি বকিস। কাঞ্চনার কথায় পরমা চুপ করে গেল। তার কিছুক্ষণ পর নিলয় মাথা তুলে দেখতেই পরমা চমকে গেল আর চিৎকার করে বলে, মাস্টার মশাই আপনি এখানে? পরমার চিৎকারে সবাই পরমার দিকে তাকিয়ে দেখে আর নিলয় পরমার কথায় মুচকি হাসতে থাকে। ওর দাদু কিছু বুঝতে পারে না কেন হাসছে। কিছুক্ষণ পর নিলয় বলে, এখানে কাজ করতে এসেছো, কোনো ডকুমেন্ট জমা দিয়েছো? এখনো আমাদের কাছ থেকে কোনো ডকুমেন্ট চাইনি। তুমি উচ্চ মাধ্যমিক পাশ করেছিলে? হ্যাঁ করেছি। এখন কিসে পড়ছো? বাংলা অনার্স করছি। ও বাবা, তুমি তো তাহলে এখন অনেক বড় হয়ে গেছো। তা পরে পরীক্ষা দিয়েছিলেন না টুকলি করেছিলেন, কোনটা? আমি আপনাকে কেন বলবো? দেখছো না, তুমি এখানে কাজ করতে এসেছো, তোমার ডকুমেন্ট তো লাগবে। তোমার কোয়ালিফিকেশন কি পর্যন্ত আমাদের জানা দরকার। এখানে কাজ করলে তুমি পড়াশোনা করবে কি করে? আমি নাইট ক্লাসে পড়বো। ভালো সিদ্ধান্ত, তবুও তুমি এটা আমার কাছে থাকবে। দাদু, তুমি এদের ডকুমেন্টে নাওনি? এই তো 1 মাস হলো জয়েন করেছে। এই তোমরা কালকে তোমাদের ডকুমেন্টগুলো অফিসে জমা দেবে। পরমা ও কাঞ্চনা একসাথে বলে উঠল, ঠিক আছে স্যার, কালকে আমরা সব নিয়ে আসবো। নিলয় তখন বলে উঠল, অবশ্য নিয়ে আসবে, আর ঠিক সকাল 10টার মধ্যে এখানে চলে আসবে। আমি কাজে গাফলতি পছন্দ করি না। সময় মতো যেন হাজিরা দেওয়া হয়, আর বাচ্চাদের খুব কেয়ার নেবে। ওর মায়েরা এখানে কাজ করে, তাই এই দায়িত্বটা তোমাদের নিতে হবে। যতক্ষণ তোমাদের কাছে থাকবে জানবে তোমরাই বাচ্চাদের মা। তখন পরমা বলে ওঠে, স্যার কালকে আমি আসতে পারবো না, আমাকে ছুটি দিতে হবে। কালকে আমার বাড়িতে একটু কাজ আছে। কি কাজ আছে? পরমার মুখ দেখে দেখতে আসবে, কথাটা শুনে নিলয়ের বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। সে এক দৃষ্টিতে পরমার দিকে তাকিয়ে রইল আর বলল, তার মানে তোমার বিয়ের দেখাশোনা? হ্যাঁ স্যার। তোমার বিয়ে করা বের করছি। কিন্তু মুখে কিছু বলল না। তারপর ওদেরকে বলল, ঠিক আছে। তোমার সঙ্গে তো আছে, ও ম্যানেজ করবে। ঠিক আছে স্যার, আজকে তাহলে আসি। এই কথা বলে পরমা ও কাঞ্চনা দুজনে বেরিয়ে গেল অফিস থেকে। তারপর দাদু নিলয়কে প্রশ্ন করলো, কি ব্যাপার নিলয়, তুই মেয়েটাকে চিনিস? খুব ভালো করে চিনি দাদু। আমি কিছু রহস্যের গন্ধ পাচ্ছি, কিছু ব্যাপার আছে নাকি? হ্যাঁ দাদু। মেয়েটা কিছু জানে? বোঝার মতো কোনো সেই বুদ্ধি ওর হয়নি, তাই এখনো কিছু বলা হয়নি। কিন্তু মেয়েটা যে বললো বিয়ের দেখাশোনা। বিয়ের দেখাশোনা হবে না। এত জোর দিয়ে কি করে বলছিস? জোর আছে তাই বলছি, তুমি নিশ্চিন্তে থাকো, ও তোমারই নাত বউ হবে। নিলয়ের কথা শুনে দাদু ও নিলয় জোরে হেসে ওঠে। তারপরের দিন নিলয় অরূপকে ফোন করে। তারপর পরমার বিষয়ে জানতে চাই। তখন নিলয় বলল, অরূপদা, কাল নাকি পরমাকে দেখতে আসবে, খবরটা কি সত্যি? আমি তো ঠিক জানি না এ ব্যাপারে, তুমি কোথা থেকে খবর পেলে? আমি শুনেছি। ও, তুমি দেখাশোনাটা যেভাবেই হোক ক্যান্সেল করো। কিন্তু কেন, এতে তোমার কি লাভ? লাভ কি ক্ষতি কিছু জানি না আমি। তুমি এই মুহূর্তে দেখাশোনা যাতে না হয় পরমার মাকে বোঝাও, আমি তোমাকে পরে সব বলবো। তুমি কোনো প্রশ্ন করো না। অপরূপদা, তুমি জানবে তোমার ছোটো ভাইয়ের এইটা অনুরোধ। তুমি তো আমার অনেক উপকার করেছো, আর এই বিশেষ ব্যাপারটা করো না অরূপদা। সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে নিলয়, আমি চেষ্টা করব। আজকে নিলয় হায়দ্রাবাদ যাবে। ওখানে বিশেষ সম্মেলনে ইন্ডিয়ার সেরা বিজনেসম্যান নির্বাচিত করা হবে। ইন্ডিয়ার সফর কয়েকজন বিজনেসম্যান, এদের মধ্যে নিলয় পোদ্দারের নাম আছে, তাই সে হায়দ্রাবাদ যাচ্ছে। ওখানে গিয়ে নিলয় একটা হোটেলে ওঠে আর হোটেল থেকে অরূপকে ফোন করে আর বলে, আমি যা যা বলেছি তুমি সেটা করছো তো? হ্যাঁ নিলয়, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তুই আসবে না, আমি ওদের বারণ করে দিয়েছি। নিলয় ইন্ডিয়ার সেরা বিজনেসম্যানদের খেতাব অর্জন করেছে। প্রায় 25 জন প্রথম সারির বিজনেসম্যানের একটা অংশ নিয়েছিল। সবাইকে পেছনে ফেলেই নিলয় ইন্ডিয়ার
টপ বিজনেসম্যান নির্বাচিত হয়েছে। খবরে ছবি বেরিয়েছে, টিভিতে ব্রেকিং নিউজ বারবার দেখাচ্ছে যে একজন বাঙালি বিজনেসম্যান এবারের ইন্ডিয়ার সেরা হয়েছে। খবরটা শুনে গায়ত্রী চমকে গেছে। এই ছেলেটা এত বড় বিজনেসম্যান! এ তো রাহুলের প্রাইভেট টিউটর। সে কিচ্ছু বুঝতে পারে না তাহলে এতদিন ছদ্মবেশে ছিল ছেলেটা। এমনকি নিলয়ের কলেজে প্রিন্সিপালও অবাক হয়ে যায়। অরূপ ভাবতে পারেনি তার বাড়িতে থাকা ছেলেটা ইন্ডিয়ার টপ বিজনেসম্যান। পরমা সবই বুঝতে পারে, ও তো নিলয় রূপ আগেই দেখেছে, তাই সে চমকায় না। মনে মনে ভাবে মানুষটাকে আগে ভালো লেগেছিল, কিন্তু কিছু বলতে পারেনি। মানুষটার গম্ভীর রূপটা তার মন কেড়েছে। তার উপর আবার তারই কোম্পানির বস, তাই তার সাহস হয় না। নিলয়ের সামনে যেতেই মনে মনে ভাবছে চাকরিটা এবার ছেড়েই দেবে সে। দাদা! কারো চিৎকারে নিলয়ের ঘুমটা ভেঙে যায়। কালকে অনেক রাতে সে হায়দ্রাবাদ থেকে নিজের বাড়িতে ফিরেছে। ক্লান্তি থাকায় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ কার চিৎকারে ঘুমটা ভেঙে যায়। কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপর দাদু ডাকতে থাকে, তাকে বলে, নিলয়, বুলটি চিৎকার করে তোকে ডাকছে, ও কথা বলতে পারছে। দাদুর কথা শুনে নিলয় দৌড় লাগায়। বুলটি রুমে দেখে বুলটি থরথর করে কাঁপছে। নিলয় যেতেই বুলটি দাদা বলে ঝাঁপিয়ে পড়ে নিলয়ের বুকের উপর আর বলে, দাদা, ওরা মাকে মেরেছে, পুড়িয়ে মেরেছে। আমি দেখেছি দাদা। তুমি শান্ত হও আর বলো বাবা কোথায়? বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে। বুলটির কথা শুনে নিলয় বুলটিকে শান্ত করে আর ডাক্তারকে ফোন করে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বুলটিকে দেখে আর বলে, আর কোনো ভয় নেই মিস্টার নীল, আপনার বোন এবার থেকে কথা বলতে পারবে। হয়তো চোখের সামনে ঘটে গিয়েছিল এমন কিছু ঘটনা যেই কারণে না ওনার বাকশক্তি হারিয়ে গিয়েছিল। উনি এখন রেসপন্স করছেন, এবার সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবে। এমনি একটু কেয়ার নেবেন। ঠিক আছে ডাক্তারবাবু। এরপর নিলয় সব জায়গায় থানার ওসিকে ফোন করে বলে নিমাই পোদ্দার নামে কোনো অভিযুক্ত তাদের থানায় আছে নাকি। পুরোনো সমস্ত রেকর্ড খতিয়ে দেখে, সমস্ত অভিযোগ সমস্ত থানার অফিসার, কিন্তু নিমাই পোদ্দার নামে কোনো অভিযুক্ত কোনো থানায় নাম নেই। কিন্তু নিলয় একটু চিন্তায় পড়ে গেল। সে কি করবে ভেবে পেল না। কিছুদিন পর তার বাবার একটা পরিচিত মানুষের কাছ থেকে খবর পেয়েছে যে নিমাই পোদ্দারকে আজ থেকে 10 বছর আগে কে বা কারা নৃশংসভাবে হত্যা করেছে। নিলয় এই খবর শুনে ভীষণ ভেঙে পড়ে। কি করবে সে বুঝতে পারে না। অবশেষে তার বাবার বন্ধুর সাহায্যে সে একটা কাজ করে। নিলয় তার বোন, তার দাদু আর তার বাবার বন্ধু ও তার সাথে এক ভদ্রলোককে নিয়ে গায়ত্রী দেবীর বাড়িতে হাজির হয়। এমনকি কলেজের প্রিন্সিপালকে সেখানে ডেকে নিয়ে আসা হয়। অরূপকেও সেখানে আসতে বলা হয়। ওদের সবাইকে দেখে গায়ত্রী দেবী ও তার ছেলে মেয়েরা অবাক হয়ে যায়। বুলটিকে দেখে সীমা এগিয়ে আসি, তার গায়ে হাত তোলে। সঙ্গে সঙ্গে নিলয় সীমার হাতটা মুচকে দেয় আর বলে, অনেক কষ্ট দিয়েছেন, এবার আপনাদের পালা। কি বলছো নিলয়? তুমি এসব ভুল লিখে কদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমার সেই কারণে একটু ভেঙে পড়েছিলাম, কিন্তু তোমার কাছে কি করে গেল? বুঝতে পারছেন না আমার কাছে কি করে এলো? বুলটি আমার নিজের বোন। আমি নিমাই পোদ্দারের আর মায়া পোদ্দারের ছেলে। আমার দাদু রজত পোদ্দার। এবার বুঝতে পেরেছেন না আর নতুন করে বলবো? আর বলেন কেন আমাদের দুই ভাই বোনের জীবন এভাবে শেষ করে দিলেন? কি দোষ ছিল আমাদের? এত কিছু মিথ্যা বলতে পারবেন না? সবকিছু তথ্য প্রমাণ এখন আমার হাতে। এখনই পুলিশ আসবে আর সত্যিটা বলুন। আর দেখতে পাচ্ছেন এই ভদ্রলোককে একসময় আপনার প্রেমিক ছিল, এই সব কিছু বলেছে আমাদেরকে। বলুন গায়ত্রী ম্যাডাম। যে ভদ্রলোককে নিলয় দেখালো তার নাম রঘু। এই রঘুই হলো গায়ত্রী ম্যাডামের প্রেমিক। এরই সাহায্যে গায়ত্রী নীলার বাবাকে নৃশংসভাবে খুন করে। পরে গায়ত্রী দেবীর সাথে মতবিরোধ হয়, সে এলাকা ছেড়ে চলে যায়। এতদিন নিলয় তার বাবার বন্ধুর মারফত খোঁজ লাগায় এবং পেয়েও যায়। দেখে রাস্তার ধারে ফুটপাতে ফুচকা বিক্রি করছে। তারও এতদিন রাগ ছিল গায়ত্রী দেবীর উপর, তাই সে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। বলে, আমি তো দোষ করেছি, কিন্তু লাভ তো আমার কিছুই হয়নি। কিন্তু এই মহিলাকে আর কোনো পাপ কাজ করতে দেওয়া হবে না। আমি একা শাস্তি পাবো কেন? এই মহিলাকেও শাস্তি দেওয়া হোক। কিছুক্ষণ পর গায়ত্রী ম্যাডাম মুখ খুললেন আর বললেন, তোর মায়ের উপর আমার রাগ ছিল, সেই রাগের বশে আমি এই কাজ করেছি। কিরকম রাগ ছিল? আমি বাবা মরা এক অনাথ মেয়ে, মামার বাড়িতে মানুষ। তোর মা আমার নিজের মামাতো বোন, কিন্তু একদিন তোর দিদা অর্থাৎ আমার মামিমার মানে তোর মায়ের খুব শরীর খারাপ হয়। সেদিন রাতে বাড়িতে কেউ ছিল না।
কোনো এক অনুষ্ঠান বাড়িতে সবাই গিয়েছিল আর সন্ধ্যা থেকে আকাশ কালো করে বৃষ্টি পড়ছিল। তখন ফোনের এত যোগাযোগ ছিল না। তোর মা আমাকে বলেছিল ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে। আমি বলেছিলাম এই অবস্থায় কেউ বাইরে বেরোতে পারছে না, আমরা কি করে যাব, একটু থেমে যাক, তারপর না হয় যাব। কিন্তু তোর মা, তার মায়ের অবস্থা দেখে মাথা ঠিক ছিল না। সে আমায় বলে তোমার মা নেই, তুমি কি করে বুঝবে মা কি জিনিস। এই কথাটা আমাকে খুব আঘাত করেছিল। সেই থেকে তোর মায়ের ওপর আমার ভীষণ রাগ ছিল। তারপর আমার বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ে কিছুদিনের মধ্যেই আমার দুটো ছেলে মেয়ে হওয়ার পর আমি বিধবা হয়ে যাই। শ্বশুর বাড়ির লোকেরা আমাকে অপায়া বলে গালমন্দ করে। আমি সহ্য না করতে পেরে মামার বাড়ি চলে আসি। তো ততদিনে তোর মায়ের বিয়ে হয়ে যায়, কিন্তু তোর মায়ের পর থেকে শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়। তোর মা দেখাশোনার জন্য আমাকে তোর মায়ের কাছে পাঠায়। আমি দুটো বাচ্চা নিয়ে তোদের বাড়িতে এসে হাজির হই। তোর মায়ের অসুস্থতার সুযোগে আমি তোর বাবার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করি, কিন্তু তোর বাবা এসব মোটেও পছন্দ করতো না। আস্তে আস্তে তোর বাবাও আমার প্রতি আকৃষ্ট হতে শুরু করে। তোর দাদু এই অবৈধ সম্পর্ক মেনে নিতে পারে না। তোর দাদুর জন্য বাবার নানা রকম বিরোধ দেখা দেয়। তোর দাদু তোকে নিয়ে চলে যায় বাড়ি থেকে, বলে এই পরিবেশে থাকলে তার বংশধর সে মানুষ করতে পারবে না। তোর মাও এতে মত দেয়। সেই সুযোগে আমি তোর মায়ের গায়ে কি আগুন ধরিয়ে দিই। তোর বোন তখন কোথায় ছিল আমি জানি না। তখন পাশ থেকে বুলটি বলে ওঠে, আমি তখন পাশের রুমে খেলছিলাম। মায়ের চিৎকারে যখন আমি ছুটে আসি, দেখছি মা তখন চিৎকার করে কাঁদছে আর আমাকে না আসার জন্য তার কাছে নিষেধ করছে। আমি কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু তার আগেই বাড়িতে লোক জড়ো হয়ে যায়। কে যেন আমাকে জড়িয়ে ধরে আর আমার কোনো জ্ঞান থাকে না। তারপর কি হয়েছিল আমি জানি না। তারপর গায়ত্রী আবার বলতে শুরু করে, তোর বাবা তখন বাথরুমে ছিল, সেও চিৎকার শুনে ছুটে আসে আর আমি তখন বলতে থাকি তুমি কেন এই কাজ করলে, নিজের স্ত্রীকে এইভাবে কেউ আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে উপস্থিত সবাই আশ্চর্য হয়ে গেল। সবাই বিশ্বাস করলো তোর বাবাই তোর মাকে আগুন লাগিয়েছে। আমি পুলিশকে ফোন করি। আসলে পুলিশ ছিল না, ও আমার প্রেমিক রঘু ছিল। আমার স্বামীর অবর্তমানে ওর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছিল। ও আমার প্রতি ভীষণ দুর্বল ছিল। এই সুযোগটাই আমি কাজে লাগাই। ওকে বলেছিলাম যে তুমি পুলিশের পোশাক পরে আসবে, কারণ ও নাটক করতে ও স্টেজে ওর কাছে সব সময় বিভিন্ন চরিত্রের পোশাক থাকতো। আর ওকে বলেছিলাম দুটো লোককে নিয়ে আসবে আর একটা নকল পুলিশ গাড়ির ব্যবস্থা করবে, যাতে করে কেউ সন্দেহ না করে। রঘু আমার কথার মতো কাজ করে। সবাই জানে পুলিশ তোর বাবাকে ধরে নিয়ে গেছে। তোর বাবার তখন কিছু করার ছিল না। ঘটনায় আকস্মিকতায় সেও অবাক হয়ে গিয়েছিল। পুলিশও তাকে কিছু বলতে দিচ্ছিল না, তাই সে কিছু না বলে পুলিশের সাথে চলে যায়। আর ওরাই ওকে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করে। তারপর আমি বাড়িতে রাজত্ব করতে থাকি। তোর বা তোর দাদুর খবর আমি জানতাম না, আর তোদের মধ্যগ্রামে যে জমি ছিল সেটাও আমি জানতাম না। তখন পাশ থেকে উকিল বলে, ওরে তুমি জানবে কি করে? রজত আমার কাছে ছিল। ছেলে ও বৌমা মৃত্যু শুনে তার হার্ট অ্যাটাক হয় আর সেই ঘটনাস্থলে মারা যায়। যাবার আগে তার সমস্ত প্রপার্টি, কাগজপত্র আর নিলয়ের দায়িত্ব আমার হাতে দিয়ে যায়। আর যাওয়ার সময় বলে যায় ওকে আমার যোগ্য উত্তরসূরি করে তোলো, আর ও যখন বড় হবে সমস্ত ঘটনা ওকে বলবে, আর ও যেন এই বদলা নিতে পারে। তাই আমি এতদিন অপেক্ষা করেছিলাম। রাজত আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমি ওর এই কষ্ট সহ্য করতে পারছিলাম না, তাই আমি পিছনে থেকে ছুরি চালাতে চেষ্টা করেছিলাম। তারপর নীলকে সেই মতো আমি তৈরি করি। আপনার মধ্যে গ্রামের সম্পত্তিটা নিয়ে জাল দলিল দিয়েছিলেন, সেটা আমি জানতাম। সহজে সেই কারণে তো আমরা জিতে গেছি। এরপর নিলয় বলে ওঠে, ম্যাডাম, শুধু আপনি তো নয়, আপনার ছেলেও তো খুনি। সেও তো নিজের স্ত্রীকে হত্যা করেছে। আমি আমার কলেজের প্রিন্সিপাল স্যারকে আসতে বলেছি, উনি রাহুলের দায়িত্ব নেবে। আপনার ছেলেকে তো জেলে যেতে হবে। আর সীমা দেবী, আপনিও তো অরূপের একমাত্র ছোট ভাই, তাকেও মেরেছেন। তা সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হোক না কেন, এর সাথে তো আপনি যুক্ত, তাই আপনারও ছাড় নেই। আপনার তিনজনই সমান দোষী, তিনজনই হত্যাকারী। আমি পুলিশকে খবর দিয়েছি, এক্ষুনি পুলিশ চলে এলো বলে। গায়ত্রী দেবী মনোজ ও সীমাকেও কিছু বলল না। সবাই মাথা হেড করে দাঁড়িয়ে রইল। তখন নিলয় বলে উঠল, ম্যাডাম, আমার মা শুধু বলেছিল তোমার মা নেই, তুমি কি বুঝবে? এই সামান্য কথাটার জন্য আমার
পুরো ফ্যামিলিটা শেষ করে দিলেন, আমাদের 2 ভাই বোনকেও অনাথ করে দিলেন। তারপর পুলিশ এসে 3 জনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। রাহুলের দায়িত্ব নেয় প্রিন্সিপাল স্যারের পরিবার, কারণ রাহুলের মা প্রিন্সিপাল স্যারের নিজের ভাইজি। রাহুলের মা নেই বলে রাহুলের কাস্টাডি রাহুলের মামার বাড়ির লোকেরা পারছিল না। এখন আর কোনো সমস্যা নেই। দেখতে দেখতে কেটে গেল 6টা মাস। একদিন অরূপ নিলয়দের বাড়িতে আসে। তাকে দেখে বুলটি একভাবে তাকিয়ে থাকে অরূপের দিকে। সেটা নিলয়ের চোখ এড়ায় না। সে বুলটিকে গিয়ে বলে, বোন, তুই অরূপকে পছন্দ করিস? আমাকে সত্যি করে বল, ভালো লাগে অরূপদাকে? সমস্যা নেই, ও খুব ভালো ছেলে। তোর যদি মত থাকে তাহলে আমি কথা বলবো। দাদার কথা শুনে বুলটি হাসি আর ঘাড় নেড়ে সম্মতি জানায়। নিলয় অরূপের সাথে কথা বলে। অরূপদা, তোমার সাথে একটা কথা আছে, কিছু মনে করবে না তো? কি মনে করবো তুমি বলো, না নিজের বড়দাদা মনে করে? আমার একমাত্র বোনের দায়িত্ব তোমার হাতে দিতে চাই। কি বলছো নিলয়? কোথায় তোমার পরিবার আর কোথায় আমার পরিবার? কি করে সম্ভব বলো? তুমি আগে সত্যি বলো, আমার বোনকে তোমার পছন্দ? তুমি তো ওকে দেখেছো, আর এখনো কথা বলতেও পারে, আবার স্কুলে ভর্তিও করে দিয়েছি। কোনো সমস্যা আছে কি তোমার? না, সেসব নয়। কি সমস্যা বলো? তুমি তো জানো নিলয়, আমরা ভাড়া বাড়িতে থাকি। তোমার বোনকে নিয়ে গিয়ে কোথায় রাখবো সেটাই সমস্যা। নিলয়, সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, কিন্তু তোমাদের দিয়ে কোন জিনিসটা আমি নেব না। আমি তো তোমাকে কিছু দেব না, তোমার বিজনেসের জন্য আমার কোম্পানি থেকে তোমাকে লোন দেব, তুমি পরিশোধ করে দেবে। তার জন্য অবশ্য আমি সুদ নেব। তুমি তোমার মায়ের সাথে কথা বলো, কেমন? আর বলটি তো এতদিন ওই বাড়িতে কাজের মেয়ে হয়েছিল, ওর কোনো সমস্যা হবে না তোমার সাথে মানিয়ে নেব। ও তোমাকে পছন্দ করে, আমি ওর চোখের ভাষা দেখেছি, তাই কথা বলছি। কথা মতো নিলয় অরূপকে বিজনেসের জন্য 15 লক্ষ টাকা দেয়। অরূপ তার বিজনেস শুরু করে। তারপর একদিন শুভ দিনে বুলটির সাথে অরূপের বিয়ে হয়ে যায়। তারা এক নতুন ফ্ল্যাট ভাড়া নেয়। এদিকে নিলয় অরূপকে বলে, তোমার তো ব্যবস্থা করে দিলাম অরূপদা, এবার আমার দিকটা পাবো। আমি দেখছি কি করা যায়। এদিকে অরূপ পরমার মায়ের সাথে কথা বলে নিলয় যে পরমাকে পছন্দ করে, বিয়ে করতে যায়, সেই সব কথা তাকে জানায়। আর পরমার মা পরমার তার কথা যেন না বলে তাকে চমকে দিতে যায়। তাই পরমার মাও রাজি হয়ে যায় নিলয়কে। কে না জামাই হিসেবে চায় নিলয়কে, তাই মত দেয় এই বিয়েতে। আর পরমাকে তার মা বলে, তোমার বিয়ে ঠিক করে ফেলেছি, তুমি আজকে থেকে আর বাইরে যাবে না, বাড়িতেই সবসময় থাকবে। 1 সপ্তাহ পর তোমার বিয়ে। যার সাথে তোমার বিয়ে হচ্ছে সে একটু বয়স্ক, তবে সমস্যা নেই, তোমাকে সুখে রাখবে। অনেক টাকা আছে তার, মাত্র 63-64 বছর বয়স হবে তার। মায়ের কথা শুনে পরমা মাথা গরম হয়ে যায়। সে চিৎকার করে বলে, সেজন্যই তো বলি তুমি আমার নিজের মা নও। নিজের মা হলে তুমি আমার এত বড় ক্ষতি করতে পারতে না। যা হবে হবে, তুমি তো কখনোই আমার ভালো চাওনি। তুমি যদি এতে সুখী হও তাহলে বুড়োকে আমি বিয়ে করব। আজকে পরমার বিয়ে। সকাল থেকে এসে ভীষণ কান্নাকাটি করছে, কিন্তু মুখে কিচ্ছু বলছে না। মনে মনে একবার ভগবানকে ডাকছে, আর নিলয়ের মুষ্টি মুখটা মনে করছে। সন্ধেবেলা বিয়ে। বিয়ের আসরে জামাইয়ের সাথে শুভদৃষ্টি করার জন্য সবাই পরমাকে বলে। পরমা কৌতূহল বশত একবার তাকিয়ে দেখছে বর বেশে 2টো মানুষ তার সামনে দাঁড়িয়ে, 1 নিলয় আর 2 নিলয়ের দাদু। সবাই পরমাকে বলে কাকে পছন্দ তার জামাই হিসেবে। বর মাল্য যেন সে তাকেই পড়ায়। পরমা কোনো কিছু না ভেবে নিলয়ের গলায় মালা পরিয়ে দেয়, আর লজ্জায় মাথা হেট করে নেয়। ওর দাদু তখন চিৎকার করে বলে ওঠে, কি হলো এটা? তোমার জন্য আমি এতদিন ব্যাচেলর নিলাম, আর তুমি আমাকে এভাবে ফাঁকি দিলে? আমি কিন্তু উকিল মানুষ, তোমার নামে মানহানির মামলা করব আমি। তোমাকে চাকরি দিয়েছি, তাতে তুমি আমাকে ভুলে গেলে? তুমি আমাকে এই ভালোবাসো? কম বয়সী বস দেখে আমাকে ভুলে গেলে? দাদুর কথায় বিয়ের আসরে উপস্থিত সবাই হো হো করে হেসে ওঠে। খুব সাদামাটা ভাবে এই বিয়ে সম্পূর্ণ হয়। নীলি চেয়েছিল না কোনো জমজমাট আয়োজন, নামমাত্র লোক সেই বিয়েতে উপস্থিত ছিল। তারপর নিলয় পরমার মাথায় সিঁদুর পরিয়ে দেয়, ভগবানের আশীর্বাদ নেয়, আর পরমার কানের কাছে ফিসফিস করে বলে, যখন অরূপদের বাড়িতে থাকতাম, একদিন বাথরুম থেকে সদ্য স্নান করে বেরিয়েছিলেন, সেই রূপেতেই আমি ঘায়েল হয়ে গেছি। থাকবে তো সারা জীবন আমার পাশে? পরমা কোনো কথা না বলে নিলয়ের হাতটা ধরে আর মুচকি হেসে মাথা নেড়ে সম্মতি জানায়।